আমি একটি ধন্যবাদ প্রস্তাবনার জন্য দাঁড়িয়েছি মাননীয় স্পিকার। আমাদের প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা দীর্ঘকাল পরে একটি গণতান্ত্রিক সরকারের প্রতিনিধিত্ব করে প্রায় 18 বছর ফ্যাসিজমের যে একটা সময় গিয়েছে, তারপরে তিনি এই 4 মাসের সরকার গঠন করা 4 মাসের মাথায় বাংলাদেশের প্রতিনিধিত্ব হয়ে মালয়েশিয়া এবং চীন সফর করেছেন, গণচীন সফর করেছেন। এবং এই সফরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং চীনের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে এবং অত্যন্ত সফলতার সঙ্গে তিনি এই সফরে অনেকগুলো চুক্তি সম্পাদন করেছেন এবং মালয়েশিয়ার এবং একই সঙ্গে গণচীনের সঙ্গে দুই দেশের পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। মাননীয় স্পিকার, আমি সেই জন্যেই এই আজকে আমাদের জনগণের দ্বারা নির্বাচিত দীর্ঘ একটি ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের নেতৃত্ব দেওয়ার পরে আমাদের নেতা, যিনি ইতিমধ্যেই একটি জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে তিনি নিজের একটা অবস্থান তৈরি করে ফেলেছেন, যেখানে বাংলাদেশের মানুষ তার সম্পর্কে ধারণা সৃষ্টি করেছে যে তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জনগণের কল্যাণের জন্য কাজ করছেন এবং পুরনো সমস্ত খারাপ জিনিসগুলোকে বাদ দিয়ে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করছেন। যেমন মাননীয় স্পিকার, আপনি দেখেছেন যে ইতিপূর্বে যখন প্রধানমন্ত্রীরা বাইরে যেতেন তখন আপনাকে বিরাট সম্বর্ধনার ব্যবস্থা করা হতো। দেশ থেকে ফিরলেও আবার রাস্তাঘাট বন্ধ করে দিয়ে একটা বড় রকমের সম্বর্ধনা আয়োজন করা হতো, যেটা তিনি নিজেই উদ্যোগ নিয়ে বন্ধ করে দিয়েছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোনো রকমের সম্বর্ধনা আয়োজন। অথচ তার যে সাকসেস, এই সাকসেসগুলো কিন্তু বিরাট। তিনি গণচীনের সঙ্গে 17টি MOU হয়েছে মাননীয় স্পিকার, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বাইলেটারাল যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে এই MOUগুলো সই হয়েছে এবং গণচীনের সব প্রেসিডেন্ট তার সঙ্গে তিনি দীর্ঘক্ষণ তারা আলোচনা করেছেন, সভা করেছেন, বৈঠক করেছেন। অত্যন্ত হৃদ্যতার সঙ্গে এই আলোচনাগুলো হয়েছে। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং গণচীনের যে সম্পর্ক, এটা আরও দৃঢ় হয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন। শুধু নয়, তারা এটাকে আরও বাড়াবেন, সম্প্রসারিত করবেন। আমাদের যে সমস্যাগুলো রয়েছে বিভিন্নভাবে, সেই সব সমস্যাগুলোর সঙ্গে তারা সমস্যার সমাধানের চেষ্টা করবেন। এমনকি রোহিঙ্গা সমস্যার ব্যাপারেও সমাধানের ইঙ্গিত তারা দিয়েছেন এবং সেই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানিয়েছেন। মাননীয় স্পিকার, আমি সেই জন্য অনুরোধ করছি যে আজকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কে ধন্যবাদ জানিয়ে, সংসদ থেকে ধন্যবাদ জানিয়ে এই সংসদ থেকে একটি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রস্তাব করছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের 21 থেকে 26 জুন 2026 তারিখ পর্যন্ত মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য এই মহান সংসদ মাননীয় প্রধানমন্ত্রীর সংসদ নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় এক সেকেন্ড আমি বলি, মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিককালে মালয়েশিয়া এবং চীন সফর সম্পর্কিত যে প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রী সংসদে উত্থাপন করেছেন, সেটি সংসদে এই ধন্যবাদ প্রস্তাব হিসাবে সংসদে উত্থাপিত হলো। মাননীয় অর্থমন্ত্রী, আপনি কিছু বলতে যাচ্ছেন এই প্রস্তাবের উপরে? এই প্রস্তাবের উপরে জি জি, আমার মনে হয় যে একটি তালিকা চিফ হুইপকে বলবো তালিকাটি দেবার জন্য, এবং বক্তব্য আমার মনে হয় যে 5 মিনিট করে, যদি 5 মিনিটের মধ্যে আপনারা বক্তব্য শেষ করেন তাহলে বাজেটের আলোচনায় আমরা ফিরে যেতে পারি। যে মাননীয় অর্থমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয়
মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ঐক্যমত প্রকাশ করে প্রথমেই বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে যে কালচারাল একটা পরিবর্তন আনার প্রয়োজন, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন। উনি বলেছেন অলরেডি, উনি যাওয়ার সময়ও এয়ারপোর্ট ওই হাজার লোক ওই সম্বর্ধনা বা আসার সময়ও করে নাই। এটা কিন্তু একটা বিরাট কালচারাল চেঞ্জ বাংলাদেশের। And Prime Minister is setting the standard. He is setting the standard. আগামীর বাংলাদেশের রাজনীতি কি হবে। দ্বিতীয় কথা হচ্ছে, মাননীয় স্পিকার, ওনার যে ভ্রমণ মালয়েশিয়া এবং চায়নাতে, এই ভ্রমণটার ভিত্তি ছিল আমাদের পররাষ্ট্রনীতির যে ভিত্তি তার উপর করে, যে আমাদের সাথে প্রত্যেকটি দেশের সম্পর্ক হবে অন মিউচুয়াল রেসপেক্ট, অন মিউচুয়াল ইন্টারেস্ট, ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স এবং স্ট্র্যাটেজিক অটোনমি, আমাদের নিজস্ব অটোনমির ভিত্তিতে। মাননীয় প্রধানমন্ত্রীর এই ভিজিট সেটা প্রমাণ করেছে। আমাদের অন্য দেশের সাথে সম্পর্কের যে বেঞ্চমার্ক, উনি সেটা আবার কনফার্ম করেছেন, যেটা বিএনপির রাজনীতিতে সব সময় ছিল, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যেটা স্টাবলিশ করেছিলেন, প্রত্যেকটি দেশের সাথে আমাদের সম্পর্ক হবে এই মানদণ্ডের উপর। আমরা কোথাও কম্প্রোমাইজ করব না। আমাদের সাথে প্রত্যেকটি দেশের যে সম্ভাবনা আছে, সেটা অর্থনৈতিক হোক, অন্য কোনো জেটে হোক, সেই সম্ভাবনাকে সম্পূর্ণ কাজে লাগিয়ে আমার ইন্টারেস্টে, আমার দেশের ইন্টারেস্টে, আমার জনগণের ইন্টারেস্টে কাজে লাগানোর জন্য আমরা মাল্টিল্যাটারালিজমের যে ফরেন পলিসি পারসু করেছি বিএনপির রাজনীতি শুরু থেকে এখন পর্যন্ত, উনি সেই ধারা অব্যাহত রেখেছেন। মালয়েশিয়াতে আমাদের শ্রমবাজারের একটা বড় ইন্টারেস্ট রয়েছে, মালয়েশিয়ার সাথে আমাদের এনার্জির একটা বড় ইন্টারেস্ট রয়েছে এবং অন্যান্য ট্রেড ইন্টারেস্ট রয়েছে, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট রয়েছে। চায়নার সাথে আমাদের এগেইন বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে, চায়নার সাথে বিশাল ট্রেড আমাদের সাথে, অ্যাকচুয়ালি দে আর দ্য লার্জেস্ট ট্রেড পার্টনার অফ বাংলাদেশ। এবং এইটাকে আরও কীভাবে বাংলাদেশের পক্ষে যে ট্রেড গ্যাপ যেটা আছে চায়নার সাথে, এটা আমরা আরও কীভাবে সেখানে রপ্তানি বাড়াতে পারি, সেই ব্যাপারেও আলোচনা হয়েছে মাননীয় স্পিকার। তো আমি মনে করি এই ভিজিটে উনি যে একটা বেঞ্চমার্ক, যে মানদণ্ড স্থাপন করেছেন, এটা আগামীর বাংলাদেশের রাজনীতিতে শুধু নয়, বিশ্বের সাথে বাংলাদেশের কি সম্পর্ক হবে সেটা নিশ্চিত করেছে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। পরবর্তী বক্তব্য রাখার জন্য আমি মাননীয় বিরোধী দলের নেতাকে আহ্বান জানাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জনাব মির্জা ফখরুল ইসলাম, মাননীয় মন্ত্রী এবং সংসদ সদস্য যে প্রস্তাব উত্থাপন করেছেন, আমি তাকে সমর্থন করছি। এই দেশ আমাদের সবার, আমরা সকলেই স্বাধীন পররাষ্ট্রনীতির কথা বলে থাকি। আমরা সত্যিকার অর্থেই একটা স্বাধীন পররাষ্ট্রনীতি দেখতে চাই, বাস্তবায়ন করতে চাই। এই ক্ষেত্রে বিরোধী দল হিসাবে আমাদের যেটুকু করণীয়, আমরা সরকারকে আশ্বস্ত করছি যে আমরা সকল সহযোগিতাই করব। সব কিছুর উপরে আমাদের প্রিয় দেশ, যে দুটি দেশ সফরের মধ্য দিয়ে তার সরকারি সফর শুরু হলো, দুটি দেশই আমাদের দীর্ঘদিনের বন্ধু এবং তারা পরীক্ষিত বন্ধু। তবে এটি ঠিক যে বাংলাদেশ একটা ইম্পোর্ট বেসড কান্ট্রি। আমাদের এক্সপোর্টের চেয়ে ইম্পোর্ট অনেক বেশি, ব্যবধানটা অনেক বড়। আমাদের এক্সপোর্টের মূল দুইটা খাত, একটা হচ্ছে রফতানি, আমরা যেটা আরএমজিতে করে থাকি, আর একটা আমাদের ম্যান পাওয়ার, আমি রপ্তানি বলি না, তাদেরকে আমরা পাঠিয়ে থাকি। এটাকে ডাইভার্সিফাই করার যথেষ্ট সুযোগ আমাদের রয়েছে। তার জন্য দরকার শর্ট, মধ্য এবং দীর্ঘমেয়াদী প্ল্যান। আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী তার সফরে এই বিষয়গুলা
মাথায় রেখেই তিনি দুইটি দেশের সাথে আলাপ আলোচনা করেছেন। যেহেতু আমরা সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে আছি, খুবই ভালো হয় স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। এই 350 মানুষই কিন্তু 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। তারা যখন জানবেন তখন এর মধ্য দিয়ে সরকার এবং জনগণের সাথে সেতুবন্ধন তৈরি হবে। এটা আমরা সবাই বলি, সবাই চাই যে আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে। আমি আশা করি তিনি সেই সতর্কতা অবলম্বন করেছেন। আমি এও আশা করি যে আমাদের স্বাধীন ফরেন পলিসিতে কেউ হস্তক্ষেপ করুক, এটা আমরা কখনো মেনে নেব না। দেশের স্বার্থ আগে, তারপরে অবভিয়াসলি কারো সাথে আমাদের চুক্তি যাই হোক সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্যটা রক্ষা করেই আগামীর পলিসি যেন পরিচালিত হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং তার সরকারের সফলতাও কামনা করছি। শুধু এতটুকু যে এই সংসদ যেন সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হয়, সংসদকে বাইপাস করে যেন কিছুই না হয়, সব কিছু হোক সংসদের ভিতরে। এই সংসদ আলো ছড়াক, আগামী দিনে জনগণ, সরকারি দল, বিরোধী দল সকলের কার্যক্রমকে তাদের অ্যাকাউন্টে নিয়ে তারাই তাদের সিদ্ধান্ত নেবে। এখানে সরকারি দল সকল ক্রেডিট নেবে আর বিরোধী দল সব কিছুতে বিরোধিতা করবে। আমরা ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে আমরা এই কালচার সমর্থন করি না। সরকারি দলকেও বিরোধী দলকে সম্মান করতে হবে, আর বিরোধী দলেরও দায়িত্ব থাকবে দেশ গঠনে তার জায়গা থেকে যথাযথ ভূমিকা রাখা। সবাইকে ধন্যবাদ। আমি এই প্রস্তাবকে আবারও সমর্থন দিয়ে আপাতত কথা শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাবটির উপরে ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দল থেকে সুচিন্তিত মূল্যবান মতামত আমরা শুনতে পেয়েছি। সহজেই অনুমিত হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিককালের মালয়েশিয়া এবং চীন সফরটি পররাষ্ট্র নীতিতে এক নূতন দিগন্তের সূচনা করেছে। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা আরও সংহত হবে বলে আমরা সবাই মনে করি। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের সপক্ষে অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ ছিল এই সফর। সাথে সাথে আমাদের নিরাপত্তার প্রশ্নে বিশ্ববাসীরও দৃষ্টি আকর্ষিত হয়েছে। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে 1971 সালে জাতি যুদ্ধ করে দেশটিকে স্বাধীন করেছে। তারপর অনেক কঠিন সময় আমাদেরকে পার করতে হয়েছে। এমন এমন সরকার এই দেশে জনগণ দেখতে পেয়েছে যারা স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য কোনো প্রচেষ্টাই গ্রহণ করেনি। বর্তমান সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই সাম্প্রতিক সফরের ফলে দেশবাসী অত্যন্ত আশান্বিত হয়েছে এবং সাধারণ মানুষও এই সফরটি সাফল্যের সাথে সমাপ্ত করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে। আমি এখন মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম কর্তৃক উত্থাপিত এই প্রস্তাবটি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদের অভিমত এই যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের 21 থেকে 26শে জুন 2026 তারিখ পর্যন্ত মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য এই মহান সংসদ মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন।
যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি এই মহান সংসদ কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। মাননীয় চিফ হুইপ, স্পিকার, আপনি যদি একটি শব্দ সংযোজন করেন তো খুব ভালো হবে। এখানে কোনো না সূচক না ধ্বনি নেই এবং কোনো না ভোটও হয় নাই এবং সবই হা হয়েছে। মাননীয় চিফ হুইপ, সর্বসম্মতিক্রমে মানে ইট ইজ আন্ডারস্টুড। সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। বক্তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাচ্ছি যে আজ এবং কাল এই দুদিনই বাজেটের উপর বক্তব্য চলবে, তারপরে অন্য কার্যক্রম আমরা হাতে নেব। সুতরাং আজকে যে সময়টি আপনাদের সরকারি দল এবং বিরোধী দলের হুইপরা নির্ধারণ করে দিয়েছে, সেই সময়টি আমি আহ্বান জানাবার সময় আপনাদেরকে জানিয়ে দেব এবং এরপর আর বাড়াতে হবে না। সুতরাং আপনারা ঘড়ির দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন এবং এমনভাবে কনক্লুড করবেন যাতে অসমাপ্ত হয়ে আপনাকে অসমাপ্ত বক্তৃতা দিয়ে আপনাকে যাতে বসে যেতে না হয়, সেই জন্য ওইভাবে টাইম প্ল্যান করে বক্তব্য দেবেন, কারণ আর সময় বাড়ানো যাবে না। এটাই আমার কাছে অনুরোধ এসেছে এবং বাজেট অধিবেশনের সাফল্যজনক সমাপ্তির জন্য আমাদেরকে বাধ্য হয়ে আপনাদের সময়ে স্টিক করতে হচ্ছে। সুতরাং আবারও বলছি, আপনারা অনুরোধ করে বিব্রত করবেন না, যেই সময় দেওয়া হবে ওই সময়ের মধ্যে দয়া করে বক্তব্য শেষ করবেন। আজকে বাজেট 2026-27 অর্থবছরের বাজেটের সম্পর্কে সাধারণ আলোচনায় প্রথম বক্তা মাননীয় সদস্য হামিদুর রহমান, ঢাকা 7। আপনার সময় 6 মিনিট, 6 মিনিটে দয়া করে শেষ করবেন। এটাই তো। ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার। সম্প্রতি মালয়েশিয়া এবং চীনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশকে এক উচ্চতর আসনে নিয়ে গিয়েছেন, তা আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাচ্ছি। প্রথমে আমি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে বাংলাদেশের ঐতিহাসিক প্রাণ কেন্দ্রে ঢাকা 7 আসনের জনগণের প্রতিনিধি হিসাবে এই মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ দিয়েছেন। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছর প্রস্তাবিত বাজেটের উপরে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। বক্তব্য শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্র বক্তব্য প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে শ্রদ্ধাভরে স্মরণ করছি দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে আপসীর নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 2026-2027 অর্থ বছর প্রস্তাবিত বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের জনগণ যখন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, তখনই বিএনপি সরকার জনগণের কল্যাণ সাহসী, সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতা 2026-2027 সালের বাজেটে আকারে বৃদ্ধি করে 9,38,000 কোটি টাকা করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। মাননীয় স্পিকার, 2026-2027 অর্থ বছরে বাজেটে অর্থনীতি গতি ফেরাতে ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি, তথ্য প্রযুক্তি খাতে সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, মানব সম্পদ গঠন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদার সহ অন্যান্য বিষয় যা এবারে বাজেটে প্রতিফলিত হয়েছে, তা বিএনপি দীর্ঘদিনের উন্নয়নের পরিকল্পনা ধারাবাহিক বহিঃপ্রকাশ। মাননীয় স্পিকার, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে এবং দেশি বিদেশি
বিনিয়োগ টানতে ওয়ান স্টপ সার্ভিস ক্ষমতা বৃদ্ধি জোর দেওয়া হয়েছে, যা সত্যি প্রশংসনীয়। মাননীয় স্পিকার, বিগত বছরগুলোতে বাজেট নিয়ে ব্যবসায়ীদের এত উচ্ছ্বাসিত হতে আমি আগে কখনো দেখিনি। আমি এই বাজেটের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। একই সঙ্গে আমি বিশ্বাস করি এই বাজেট জনগণের জীবনমান উন্নয়ন ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, পুরাতন ঢাকা নাজিমুদ্দিন রোড পুরনো কেন্দ্রীয় কারাগার আমাদের রাজনৈতিক ইতিহাস এক গুরুত্বপূর্ণ সাক্ষী। পতিত স্বৈরাচারী সরকারের আমলে একটি মিথ্যা এবং ভিত্তিহীন মামলায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 2 বছর 4 মাস ঢাকা নাজিমুদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে কারা অন্তরীণ করে রেখেছিলেন। দেশমাতা এই ত্যাগ এবং তার স্মৃতিকে সকলের মাঝে ধরে রাখার জন্য সেই পরিত্যক্ত পুরনো কেন্দ্রীয় কারাগারকে বৃদ্ধাশ্রমে পরিণত করা যায় কি না তা ভেবে দেখার অনুরোধ জানাচ্ছি। একই সাথে জনগণের দুর্ভোগের কথা মাথায় রেখে জেলখানা এলাকায় চারিপাশে সড়ক সম্প্রসারণ ও আধুনিকায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী আসন ঢাকা 7 একটি ঐতিহ্যবাহী আসন। এখানে পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের বৃহৎ মার্কেট, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান, হেরিটেজ এবং সাংস্কৃতিক ঐতিহ্য এক অনন্য সমন্বয় রয়েছে। তা আমি এই বাজেটে পুরান ঢাকা আধুনিক ও দীর্ঘমেয়াদী অবকাঠামো উন্নয়ন, জলবদ্ধতা নিরসন, যানজট দূরীকরণ, অগ্নি নিরাপত্তা বৃদ্ধি এবং ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য সহজ ঋণ ব্যবস্থা দাবি জানাচ্ছি। পুরান ঢাকা, মাননীয় স্পিকার, পুরান ঢাকা প্রাণকেন্দ্রে ইতিহাস খ্যাত বুড়িগঙ্গা নদী ঢাকা শহরে অন্যান্য অঞ্চলের সাথে সংযুক্ত করার প্রধান জলপথ। ঐতিহাসিককালে থেকে বিভিন্ন অঞ্চলের সাথে ব্যবসা বাণিজ্য ও যাতায়াত প্রধান মাধ্যম ছিল এই নদী, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে শিল্প বর্জ্য এবং নদী দখলের কারণে আজ এটি মৃতপ্রায়। এই নদীকে বাঁচাতে বর্জ্য অপসারণ, অবৈধ দখল উচ্ছেদ এবং বিভিন্ন কার্যকরী পদক্ষেপের মাধ্যমে দূষণ রোধ করা অত্যন্ত জরুরি। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট সরকার আমলে শাসন আমলে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ লড়াইয়ে আমার আসনে বিএনপি গুমের শিকার 4টি পরিবার বিগত 8 বছর যাবৎ নিয়মিত সহযোগিতা করে আসছে। এই মহান সংসদে দাঁড়িয়ে এই পরিবারগুলি সহ সারা বাংলাদেশে গুম, নিহত এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ এবং পঙ্গুত্ব বরণকারী প্রতিটি পরিবারের পুনর্বাসভবনের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে দীর্ঘদিন যাবৎ আমার ঢাকা 7 আসনের জনগণ তীব্র গ্যাস সংকটে ভুগছেন। আমার এলাকায় পুরনো এবং পরিত্যক্ত গ্যাস লাইন, পাশাপাশি একই লাইনে থেকে অবৈধভাবে বাণিজ্যিক ও শিল্প কারখানা গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। এছাড়া এলাকায় বহু অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এই ফলে মূল পাইপলাইনগুলি স্বাভাবিক গ্যাসের চাপ মারাত্মকভাবে কমে গেছে, যার ফলে মা বোনেরা দিনের বেলা মোটেও গ্যাস পাচ্ছে না, রান্না গ্যাসের জন্য সীমাহীন কষ্ট ভোগ করছে। মাননীয় স্পিকার, জ্বালানি নিরাপত্তা আমাদের মৌলিক অধিকার, তাই আমি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবিলম্বনে ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা AKM ফজলুল হক মিলন, গাজীপুর 5। আপনার সময় 10 মিনিট। 10 মিনিটে শেষ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। বাজেট খুব সহজ জিনিস না। সীমাহীন সম্পদের মধ্যে অসীম অভাব পূরণের বিপরীত দ্বান্দ্বিক সমীকরণের একটা জটিল সমাধান হচ্ছে বাজেট। যারা প্রণয়ন করেন এই সমস্যাটা তারা যতভাবে উপলব্ধি করেন, স্বাভাবিক মানুষের যারা সেটা উপলব্ধি করা সম্ভব হয় না বিদায় আমরা অনেকেই কথা বলে থাকি। মাননীয় স্পিকার, 55টা বাজেট দেওয়া হয়েছে স্বাধীনতার পরে। প্রত্যেক বাজেটই ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। অর্থমন্ত্রী বলেছেন মানুষের অভাব পূরণের জন্য, দেশের অগ্রগতির ধারার বজায় রাখার জন্য এই বাজেটকে বৃহৎ করতে হয়েছে। কারণ আমরা জানি অর্থনীতিতে একটা থিওরি আছে, ভিশাস সার্কেল অফ পভার্টি, অর্থাৎ দারিদ্র্যের দুষ্ট চক্র। এই দারিদ্র্যের দুষ্ট চক্র যখন
অর্থনীতিকে আবিষ্ট করে ফেলে, অর্থনীতি একটা খাদের মধ্যে পড়ে, তখন সেটাতে তোলার জন্য বাজেট বৃহৎ করতে হয়। এবং এইটা অর্থনীতির আরও একটা সূত্রের সাথে, থিওরির সাথে সম্পৃক্ত। সেই থিওরিটা হচ্ছে বিগ পুশ থিওরি। অর্থনীতিতে একটা থিওরি আছে যাকে বলা হয় বিগ পুশ থিওরি, বাংলায় হচ্ছে বৃহৎ ধাক্কা তত্ত্ব। এই বৃহৎ ধাক্কা যদি না দেওয়া হয় তাহলে অর্থনীতি একটা নির্দিষ্ট স্তর থেকে উপরে উঠে না। এই সংসদে আসার পরে আমি সহ দাঁড়ানোর পরে খাল, বিল, রাস্তাঘাট, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এমন কোনো কথা নাই, নাই নাই নাই, অভাব অনটন, এটা বাস্তব এবং দাবি জানাটাও বাস্তব। কাজে আমি যদি কিছু চাই সেটা সংকুলন করতে হলে অর্থের প্রয়োজন। অতএব বৃহৎ বাজেট নিয়ে যারা সমালোচনা করেন, আমার মনে হয় তারা সেই ব্যক্তির মতো যারা একই ডালে বসে নিজের ডাল কাটা শুরু করেন, আত্মঘাতী কাজ। এই সমালোচনা সবসময় করা যায় না, বরঞ্চ বড় হয়েছে এটাকে বাস্তবায়নের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সম্মিলিত বা প্রচেষ্টা গ্রহণ করা উচিত। রাজস্ব আহরণ কঠিন, এটি জানি, এটা কষ্ট হবে, অনেক পরিশ্রম করতে হবে। এত প্রতিকূলতা সত্ত্বেও তারপর 60টির মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে বাজেটে কর কমানো হয়েছে। এটি মানুষের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণের জন্য করা হয়েছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। মাননীয় স্পিকার, ম্যাক্রো ইকোনমিক্স কথা বারবার অর্থমন্ত্রী বলেছেন, অর্থনীতিবিদরা বলেন। এই যে ইন্ডেক্সগুলি ইকোনমিক্সের ছোট ছোট কুটির শিল্প, ছোট ছোট শিল্প, এইগুলি হচ্ছে মাইক্রো ইকোনমিক্সের ইন্ডেক্স। এই মাইক্রো ইকোনমিক্সের সমষ্টিগত যে ফল সেটাকে বলা হয় ম্যাক্রো ইকোনমি। আর এই সমষ্টিগত ফল যতক্ষণ পর্যন্ত ম্যাক্রো আকারে ধারণ করে বৃহৎ অঙ্গনে যেতে না পারবে ততক্ষণ জাতীয় পর্যায়ে অগ্রগতি লাভ করা সম্ভব নয়। কাজে এই ম্যাক্রো ইকোনমিক গোলকে অ্যাচিভ করতে হলে আমাদেরকে অনেক ক্ষেত্রে অনেকটা সহনীয় পর্যায়ে সহ্য করতে হবে এবং ধৈর্য ধারণ করে সেটাকে সহযোগিতা করতে হবে। আমি মনে করি অর্থনীতির একজন ছাত্র হতে হবে। মাননীয় স্পিকার, 3টা স্তরে এই অর্থনৈতিক এই বাজেটটাকে কার্যকরী করার কথা বলেছেন, আমি যাব না কারণ সময় খুব কম। এই 3টা স্তর প্রত্যেকটাই বিগ পুশ থিওরির সাথে সম্পৃক্ত। এক একটা স্তরে পার হতে হলে প্রত্যেকটা একটা ধাক্কা দিতে হবে অর্থনীতিতে, এবং এই ধাক্কাটা দিতে গেলে কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে অনেক জিনিস সহ্য করতে হবে, আবার সহযোগিতা করতে হবে। 2 কূল রক্ষা করে চলে এই বাজেটকে কার্যকরী করতে হবে। মাননীয় স্পিকার, বিরোধী দলের সম্মানিত সদস্যবৃন্দ খুব শঙ্কা প্রকাশ করেছেন লুটপাট হবে কিনা, যথাযথ প্রয়োগ হবে কিনা। এত শঙ্কা হওয়ার আপনাদের কোনো কারণ নাই, কারণ আপনারাই তো বলেছেন এই সংসদটা একটা ব্যতিক্রমধর্মী সংসদ। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ভোটের মাধ্যমে আপনারা নির্বাচিত হয়েছেন, আমরা নির্বাচিত হয়েছি। লুটপাট যারা করেছে তারা ভোট ছিল না, কুত্তা মার্কা নির্বাচন ছিল। সেই নির্বাচনের প্রতিনিধি আপনাদের আমাদের প্রতিনিধিকে এক হতে পারে? এক হতে পারে না। মানুষের অগাধ বিশ্বাস নিয়ে ভোট দিয়েছে, সলিড ভোটে, নিরপেক্ষ ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন, আমরাও নির্বাচিত হয়েছি। ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে হয় দায়িত্ব কিন্তু ভাগাভাগি করে পালন করতে হবে। সমালোচনা করে যদি নাকি এমন কাজ করা হয় যে আসলে আমাদের আত্মঘাতী কাজ, যেমন আমি একটি কথা বলি, তারল্যের কথা বলেছেন অনেকে ব্যাংকে, যে তারল্য কমে গেছে একটা বিশেষ ব্যাংকে। মাননীয় স্পিকার, কেন কমছে? এই টাকা গড়ে তুলে নিয়ে যদি আইডিয়াল মানিতে রূপান্তর করে রাখেন, মানি সার্কুলেশনে যদি এটা ব্যবহার না করেন, তাহলে তো তারল্য কমবেই। মব করে সেখানে ব্যাংকের সামনে উদ্দেশ্য প্রণীত মানুষকে আতঙ্ক সৃষ্টি করার জন্য মিছিল করা হবে, আবার এক লাইন সারি ধরে সেখান থেকে ব্যাংকের টাকা তোলা হবে। কারা তুলতেছে? এত টাকা তোলার প্রয়োজন কি? এক এক দিনে 5 লাখ 10 লাখ টাকা এই যে তুলতেছে, এই টাকা কি নিত্য প্রয়োজনীয় কোনো চাহিদা পূরণের জন্য? নো, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই টাকা তোলা হচ্ছে। কাজেই সেইখান থেকে বিরত রাখার জন্য বিরোধী দল এবং সকলের কাছে আমি অনুরোধ জানাবো, আপনাদের সহযোগিতা কামনা করব, যাতে তারল্য না কমে, এমন কোনো ঘটনার সূত্রপাত না করাই ভালো। মাননীয় স্পিকার, বাজেট আমি যদি বলি যে অর্থমন্ত্রী একটা সিলেবাস দিয়েছেন, মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি যদি বলি বাজেট এটা একটা সিলেবাস, পরীক্ষায় যেমন সিলেবাস ভালো হলে, প্রশ্ন ভালো হলে, উত্তর ভালো হলে রেজাল্ট ভালো হয়। পড়াশোনা না করে সিলেবাসটা দোষার কোনো প্রয়োজন নাই। সিলেবাস তো দিল, আমি যদি পড়াশোনা না করে রেজাল্ট খারাপ হবে, এই জন্য সিলেবাস যিনি দিয়েছেন তার দোষ নাই। অর্থমন্ত্রী বাজেট দিয়েছেন একটা অর্থনৈতিক সম্বলিত একটা সিলেবাস। এই সিলেবাসকে যৌথভাবে কার্যকরী করার জন্য বিরোধী দল এবং ট্রেজারির দল এবং জনগণের যৌথ প্রযোজনার মাধ্যমে আন্তরিকভাবে কাজ করতে হবে, তখনই বাজেট
হবে। আরেকটি কথা বলি, কেউ রাগ করবেন না, আপনারা বাজেট নিয়ে শঙ্কিত এত প্রকাশ করছেন লুট হবে, বাস্তবায়ন হবে কিনা, এত শঙ্কা আপনারা প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। কারণ কঠিন জিনিস জান্নাতের টিকিট যারা দেওয়ার জন্য একটা ভোট দিলে জান্নাতে যাওয়া যায়, এত সহজ পদ্ধতি দিতে পারেন, তো বাজেট বাস্তবায়নের জন্য কেন উদ্যোগ গ্রহণ করতে পারবেন না? জান্নাতে যাওয়ার জন্য একটা ভোট দিলে যদি জান্নাতে যাওয়া যায়, এত কঠিন জিনিস যদি সহজ করতে পারেন, তো বাজেটটাকে সহজ করে বাস্তবায়নের জন্য একটা বুদ্ধি দেন না, উপদেশ দেন না, অসুবিধা নাই তো। আপনারা ছায়া বাজেট দিয়েছেন, খুব ধন্যবাদ। ছায়া হয়ে কাছেও থাকেন, কথা বলো না বলো ওগো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব। এখন কথা না বললেও যদি কেউ ছায়া হয়ে থাকতে চায়, আন্তরিক হয়, আমরা তো কথা বলি, তাহলে আমাদের পাশে থাকেন। মাননীয় স্পিকার, সময় তো দিবেন না, 2-3 মিনিট দিয়ে আমি শেষ করে দিয়ে একটা গল্প বলে বাজেট সম্বন্ধে কথা বলতে পারবো না, অনেকক্ষণ বলতে পারতাম, সুযোগ নাই। আকবরের নবরত্নের নাম শুনেছেন সকলেই, আবুল ফজল, ফৌজি, টোডরমল, বীরবল, তারপরে আপনার মানসিংহ, তানসেন, তারপরে আপনার আব্দুল করিম খানি খা, মোল্লা দোপেয়াজা। তো একবার আকবর বলতেছে দরবারে, এই বলেন তো দেখি আমার এই রাজ্যের মধ্যে রুগী বেশি না ডাক্তার বেশি? তো মোল্লা দোপেয়াজাকে বলতো বুদ্ধির রাজাহাজ নবরত্নে। তো বললো, হুজুর আপনার রাজ্যের মধ্যে ডাক্তারের সংখ্যা বেশি। তখন বলতেছে, এই প্রমাণ করতে না পারলে কিন্তু ক্ষমতা বুঝছো তোমার কি হবে। অন্য পারিষদ বর্গের হইচই করে, না স্যার এটা সাংঘাতিক টিটকারি করতেছে, ইয়ার কি করতেছে, আবার রুগীর চেয়ে ডাক্তার বেশি কেমন হয়। হুজুর আমার সময় দেন, 3 দিন প্রমাণ করে দেয়। দিলাম। 3 দিন পরে আর আয় না মোল্লা দোপেয়াজা। 7 দিন পরে ব্যান্ডেজ করে, হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, কোমরে ব্যান্ডেজ করে ঢুকছে। আরে তোমার কি হলো, তোমার কি হলো? বলে, হুজুর শানের বাঁধানো ঘাটে গোসল করতে গেছি, পরে গিয়ে মাথা ফাইটা রক্ত গেছে, হাত ভেঙে গেছে, কোমর ভাঙছে, জ্বর ঠান্ডা কাশি, আইতে পারি নাই। এই শুরু করছে। একজনে বলে, আরে প্যারাসিটামল খাইছ? এইটা বলার সাথে আরেকজনে বলে, আরে এটা প্যারাসিটামলে ভালো হবে না, সেক দিছো কিনা গরম পানির। আরেকজনে বলতেছে, তুমি টিটেনাস নিয়েছো না, তো তোমার সর্বনাশ হইব। আরেকজনে বলে, এটা হবে না, টাকার অভাব থাকলে, বীরবল বলতেছে, অর্থমন্ত্রী ছিল, বলে তুমি টাকা চাইতা, তুমি চিকিৎসা ভালো করে করো। আরেকজনে বলে যে না, এগুলি কোনো বিষয় হলো কবিরা জানতে হবে অন্য রাজ্য থেকে। আরেকজনে বলতেছে, না এটা হবে না, তোমাকে ইনজেকশন দিতে হবে। তখন করলো কি, সব ব্যান্ডেজ সব খুলে ফেলছে। তো এর কি, তুমি তো অসুস্থ মানুষ, কি হলো? কয় স্যার আমার কিচ্ছু হয় নাই। কয় তাহলে কি করলা? বলে, স্যার আমি 7 দিন আগে বলছিলাম যে আপনার রাজ্যের মধ্যে রুগীর চেয়ে ডাক্তার বেশি। আমি 1,00,000 রুগী হিসাবে ঢুকছি, আপনার 910 জনে আমার 9টা প্রেসক্রিপশন দিচ্ছে আপনার সামনে। তা চিন্তা করে দেখেন, রুগী বেশি না ডাক্তার বেশি? তো এইখানে কিন্তু এই রুগীর চেয়ে ডাক্তার বেশি হয়ে গেছে। বাজেট দিছে, এই যে উপদেশ দিতেছে, সারাদিন উপদেশ দেয়, খালি সমালোচনা, খালি সমালোচনা। আরে পথ দেখান। রবীন্দ্রনাথ একটা কথা বলছিল যে উপদেশ দেওয়া সহজ, উপায় বলে দেওয়াই কঠিন। এই উপদেশ দেন, ভালো উপদেশ দেন, সুষ্ঠু উপদেশ দেন, বাজেট বাস্তবায়নের জন্য কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ, এটা আমি মনে করি। কাজে বাজেট নিয়ে, অঙ্ক নিয়ে কথা বলতে গেলে 2-3 ঘন্টা লাগবে। আমার চেয়ে বিজ্ঞ লোক এনে সবাই, সেই দিকে যাচ্ছি না। শুধু বলবো, মানসিকতার উপর নির্ভর করবো বাংলাদেশ কোন দিকে চলবে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, এই 2টা মিনিট সময় দেন না। সময় নাই। 2টা মিনিট। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি তো বক্তব্যের প্রারম্ভে বলেছি, মুদি দোকানে লেখা থাকে না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, সময় চাহিয়া লজ্জা দেবেন না। পরবর্তী বক্তা খায়রুল কবির খোকন, নরসিংদী 1, আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি মাত্র এই সরকারের 1.5 মাসের মাথায় পতিত ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া বিধ্বস্ত বঙ্গের একটি অর্থনীতির উপর দাঁড়িয়ে এই বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকার যে যুগান্তকারী জনকল্যাণমুখী বাজেট দিয়েছেন, বাজেট উত্থাপন করেছেন, সেটা শুধু
মানে অসাধারণই নয়, বিস্ময়কর। কারণ আমরা দেখেছি যে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার আমলে এদেশের মানুষের উপর যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছে, এবং এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিল না, যার কারণে আমরা দেখেছি যে মানুষের উপর করের বোঝা চাপিয়ে দিয়েছে, যেহেতু তারা নির্বাচিত সরকার ছিল না, যার কারণে এই দেশের মানুষের উপর অনেক জুলুম নির্যাতন হয়েছে। মাননীয় স্পিকার, আমি মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে তার যে ঐতিহাসিক মালয়েশিয়া এবং চীন সফর করে যে বাংলাদেশকে যে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, যে সম্মান বয়ে নিয়েছেন বাংলাদেশের মানুষের জন্য, তার জন্য আমি ধন্যবাদ জানাই আরও যে একটি চমৎকার, একটি জনকল্যাণমুখী একটি বাজেট প্রণয়ন করেছেন। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, এই স্মার্ট অর্থমন্ত্রীকে, যে তিনি এই অল্প সময়ের মধ্যে যে বাজেটটি তিনি প্রণয়ন করেছেন, যে উপস্থাপন করেছেন, সেটার জন্য বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। মাননীয় স্পিকার, আমি একটি কথা বলতে চাই, সেই কথাটি হলো যে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের যে রূপকার, কিংবদন্তি প্রয়াত এম সাইফুর রহমান, তিনি বাংলাদেশে 12 বার এই জাতীয় বাজেট তিনি প্রণয়ন করেছিলেন, এবং আমি দেখেছি যে তার 1991 সালের যে বিএনপি জনগণের নির্বাচিত সরকারের আমলে তিনি সেই 1 জুলাই বাংলাদেশের যে বাজেট তিনি উপস্থাপন করেছিলেন, সেই বাজেটের আমরা দেখেছিলাম, সেই বাজেটের মধ্যে তিনি একটি বিষয় সংযোজন করেছিলেন। সেই গতানুগতিক ট্রেডিশনাল বাজেটকে বাদ দিয়ে তিনি সেদিন কিন্তু আমরা মূল্য সংযোজন কর, যেটাকে বলে আমাদের ব্যাট, সেই ব্যাট তিনি সেখানে তিনি প্রথা চালু করেছিলেন। সেই ব্যাট প্রথা চালু করার কারণে আমরা দেখেছি যে এই তৎকালীন যে বিরোধী দল ছিল, আমাদের যে আওয়ামী লীগের বিরোধী দল, তারা তখন তুমুল বিরোধিতা করেছিলেন, এবং বিরোধিতার জন্য শুধু বিরোধিতা করেছিলেন এবং বলেছিলেন এটা গণবিরোধী বাজেট, এটা গরিব বাড়ার বাজেট, এই বাজেট জনগণের কল্যাণে আসবে না। সেদিন কিন্তু তারা ব্যাপকভাবে আন্দোলন করেছিলেন, নেতিবাচক সমালোচনা, তারা ব্যাপক সমালোচনা করেছিলেন। তো আমরা সেই পরবর্তীতে আমরা দেখেছি যে এই বাজেট আমাদের বর্তমানে আমরা দেখেছি সেই বাজেট আমাদের বাংলাদেশের বর্তমানের যে আমাদের জিডিপির প্রায় 4% আমাদের সেখানে সেই ব্যাট থেকে আসে, এবং অর্থনীতির চালিকা শক্তি হিসাবে সেটেছে। পরবর্তীতে এটার সুফলতা আমরা দেখেছি ভারতের মধ্যে একটি বৃহত্তর রাষ্ট্র, সেই রাষ্ট্রের তখন আমরা দেখেছি যে সেই রাষ্ট্রের তখন সাবেক অর্থমন্ত্রী এবং পরবর্তীতে আমাদের প্রধানমন্ত্রী মনমোহন সিং, সেই মনমোহন সিং প্রধানমন্ত্রী তখন তিনি অর্থনীতিবিদ হিসাবে সেই সাইফুর রহমানের সেই ব্যাট প্রথাকে তিনি সেদিন কিন্তু ভারতের মতো একটি রাষ্ট্রে তিনি প্রথা সে প্রবর্তন করেছিলেন, চালু করে তিনি সফল হয়েছিলেন, এবং তিনি সেই 2005 সালের 1 এপ্রিলে সেটা তিনি কিন্তু চালু করেছিলেন। সে চালু করে তিনি সফল হয়ে কিন্তু পরবর্তীতে যখন আমাদের সেই কিংবদন্তির সেই অর্থনীতিবিদ এম সাইফুর রহমান মৃত্যুবরণ করেছিলেন, তার মৃত্যুতে তিনি একটি কন্ডোলেন্স এবং শোক বার্তায় তিনি সেই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে তিনি কিন্তু সেখানে উপস্থাপন করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই ব্যক্তির বাজেটের কারণে আমাদের ভারতের মধ্যে একটি রাষ্ট্রে সেটা তিনি চালু করতে পেরেছিলেন। আজকে আমরা দেখি সেই মূল্য সংযোজন কর, সেই ব্যাটের মতো আমাদের সেই যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু আজকে আমাদের অর্থনীতিতে ব্যাপকভাবে আমাদের সেখানে মানুষের কল্যাণে সে কাজ হচ্ছে, এবং আমাদের যে জিডিপিতে আমাদের সেখানে প্রায় 4% সেখানে সংযোজন হচ্ছে। মাননীয় স্পিকার, আমি আজকে বলতে চাই 2026 এবং 27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট উন্নয়ন ও ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বরাদ্দ বৃদ্ধি এবং অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে একটি টেকসই,
এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার প্রচেষ্টা লক্ষ্য করা যায়। দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বাজেটকে ইতিবাচক বলে গ্রহণ করেছেন এবং মন্তব্য করেছেন। সকল আমাদের অর্থনীতিবিদ এবং বিশিষ্ট সামাজিক ব্যক্তিরা এবং সুশীল সমাজ সেটাকে গ্রহণ করেছেন। মাননীয় স্পিকার, এই বাজেট মানেই ছিল সাধারণ মানুষের এক সময় এই বাজেট ছিল মানে সাধারণ মানুষের মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উদ্যোগ, সেই উদ্বেগ কিন্তু এবারে বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন পণ্য এবং খাতে কর শুল্ক সমন্বয়ের মাধ্যমে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা। তারপরও এই বাজেট নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই বাজেট নিয়ে ব্যাপক সমালোচনা আমরা লক্ষ্য করছি, যে আমাদের সমালোচনা হচ্ছে শুধু বিরোধিতার জন্য। আমাদের বিরোধিতা না করে আমি আজকে একটি কথা বলতে চাই। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লাইন আমি উদ্ধৃতি দিতে চাই, সেটা হলো, নিন্দুকেরা বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার গড়ের আলো। আজকে এই কথাটা এই কারণে বলছি যে আমার অপোজিশনের আমাদের মাননীয় বিরোধী দলের নেতৃবৃন্দরা আজকে তারা যে রাষ্ট্রের যে বিষয়গুলি নিয়ে আলোচনা করছেন সে ইতিবাচক আলোচনা করবেন, গঠনমূলক আলোচনা আমরা আশা করি। আজকে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আজকে যে আমাদের মাননীয় স্থানীয় সরকার এবং আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে প্রস্তাবটি উত্থাপন করেন, সেটা যেন আমাদের বিরোধী নেতা যেভাবে আমাদের সমর্থন করেছেন তার জন্য পুরো জাতি আজকে অভিনন্দন জানাচ্ছে এবং তার আজকে এই বিষয়টি আজকে সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। আশা করি এটা অব্যাহত থাকবে এবং আমরা নেতিবাচক সমালোচনা না করে আপনারা গঠনমূলক সমালোচনা করবেন, যেই সমালোচনা আমার দেশ এই জাতির জন্য কাজ হবে। আপনারা কথা বলবেন না এই সরকারকে সময় দেওয়া যাচ্ছে না, সময় এই সরকার কতদিন, একটি সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেটা নির্ধারণ করে দেশের জনগণ, এটা কোনো বিরোধী দল রাজনৈতিক দলের দায়িত্ব নয়। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর 2। সময় আপনার 6 মিনিট। ঘড়ির দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন এবং 1 মিনিট বাকি থাকতে সমাপ্ত করবেন, যাতে আপনি সমাপ্ত করতে পারেন বক্তব্য। ধন্যবাদ জনাব শফিকুর রহমান কিরণ। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে 6 মিনিট দেওয়ার জন্য। আজকে এই মহান সংসদে বাজেটের উপর কথা বলতে পারার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া গুজার করছি। ধন্যবাদ জানাই সরকারি দলকে, ধন্যবাদ জানাই ছায়া সরকারকে, ধন্যবাদ জানাই এই বাজেট প্রণয়ন করতে গিয়ে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, মাননীয় মন্ত্রী পরিষদবৃন্দ যারা কঠোর পরিশ্রম করে এই জাতীয় সংসদে 26-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেছেন, তাদেরকে আমার অন্তর থেকে এবং শরীয়তপুর জেলা পক্ষ থেকে অভিনন্দন জানাই। সাথে সাথে আমি যেদিন বাজেট উপস্থাপন করা হলো, সংসদ থেকে বের হয়ে আমি গাড়িতে ওঠার পর আমার ড্রাইভার আমাকে বলছেন, স্যার এরকম যদি বাজেট হয় ভবিষ্যতে এদেশের মানুষ আপনাদেরকে বারবার ভোট দিবে। আমি চিন্তা করেছি আমার ড্রাইভার আমার কথাই তো বলবে। এখান থেকে দেশে গেলাম, আমি একটা মিটিংয়ে ঢুকে ড্রাইভারকে ছেড়ে দিলাম। ড্রাইভার দোকানদারদের কাছ থেকে শুনতে শুরু করলো তারেক রহমানের যোগ্য নেতৃত্বে এবং শক্তিশালী মন্ত্রী পরিষদ যেই বাজেট ঘোষণা করেছেন, সেই বাজেট সাধারণ মানুষের কাছে পৌঁছেছে একটি পজিটিভ ওয়েতে। তারা জানছেন যে এদেশের মানুষ যেই কারণে জাতীয়তাবাদী দলকে তারেক রহমানকে ভোট দিয়েছেন, সেই কারণের রেজাল্ট পেতে শুরু করেছে। মাননীয় স্পিকার, এই বাজেটটা সারা বাংলাদেশের 80% মানুষ গ্রামে থাকে, তারা আমাদের বাজেটের দিকে তাকিয়ে থাকে তাদের জন্য সরকার কি করেছে। এই বাজেট সর্বস্তরের মানুষের জন্য বাজেট ঘোষিত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি আমাদের বিপক্ষে যারা আছেন
তারা কথা বলবেন, তাদের কথা সহ্য করার মানসিকতা আমাদের আছে। তারা বারবার যখন বলবে, সত্য হতে পারে, অসত্য হতে পারে, কিন্তু তাদের কথাগুলি আমাদের এই বাজেটের কথা ধৈর্য সহকারে শুনতে হবে। কারণ আমরা যতটুকু জানি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পরে এই বাংলাদেশে যতবার বাজেট ঘোষণা হয়েছে তার 3 দিন 4 দিন আগে ব্যানার রেডি করা থাকতো, এই বাজেট গরিব মারার বাজেট। আমাদের এই বিরোধী দল কিন্তু এই ঘটনা ঘটান নেই, প্রশংসা করছেন, টেবিল চাপড়ি আমাদের সমর্থনও দিচ্ছেন। অতএব আমরা মনে করি একজন যৌক্তিক বিরোধী দল আমাদের কাছে আছেন, এবং ওনাদের যে কথাগুলি আছে, আমরা সরকারি দল, আমরা একটা সুন্দর সংসদ অধিবেশন চলছেন, আমরা এই দেশটার একটা বাজেট ঘোষণা দিব, সেখানে বলার সাথে সাথে পাশ হয়ে যাবে, সেটা আমাদের আশা করা ঠিক হবে না। আমাদের সমালোচনা হবে, সমালোচনা সহ্য করে নিতে হবে। আমাদের বাজেটের পরে যখন সারা বাংলাদেশের মানুষ যা ঘোষণা হয়েছে তার মধ্যে দিয়ে যখন সুফল পাইতে শুরু করবে, তখন বুঝবে যে যৌক্তিক সমালোচনা আমরা সতর্ক হয়েছি, আর আমাদের সুষ্ঠু পরিকল্পনা দেশকে আগিয়ে নিয়েছে। মাননীয় স্পিকার, আমি আরেকটু কারণে আনন্দিত হয়েছি। বিশাল বড় বাজেট দেখে গত স্বাধীনতার পরে আমাদের অঞ্চলের মানুষ গরিব, আমাদের অঞ্চলের মানুষ পিছিয়ে পড়া। 64টি ডিস্ট্রিক্ট, তার মধ্যে সবচেয়ে পিছনে পড়ে আছে শরীয়তপুর ডিস্ট্রিক্ট। উন্নয়ন না হয়ে অনেক কথা বলা হয়েছে, সিঙ্গাপুর হয়েছে, অস্ট্রেলিয়া হয়েছে, আমেরিকা হয়েছে, আসলে মোটে কিছু হয়নি। মাননীয় স্পিকার, আমাদের এই অঞ্চলের মানুষের একটি দাবি, বলে আপনাকে আমরা সংসদ সদস্য বানিয়েছি বা বানাবো, কিন্তু আমাদের একটা দাবি, শরীয়তপুরের পিছিয়ে পড়া এলাকাটা সখীপুর থানা, যেই থানার আমি লোক, সেখানে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গিয়েছিলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও গিয়েছিলেন, এখানে অনেক মন্ত্রী পরিষদ সেই প্রোগ্রামে গিয়েছিলেন 1995 সালের 5 এপ্রিল। সেখানে অনেকগুলি ঘোষণা হয়েছে এবং সেই ঘোষণার কাজগুলিও বাস্তবায়ন হয়েছে। আমি বলবো এই সখীপুরকে পূর্ণাঙ্গ উপজেলা যেন, মাননীয় স্পিকার, এই অর্থ বছরেই যেন আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি মারা গেছেন, যিনি আমাদের সকলের শ্রদ্ধ ব্যক্তিত্ব ছিলেন, তারও একটি ডিক্লারেশন ছিল, সেইটা যদি একটু করে দেওয়া হয়, এই সখীপুরবাসী দোয়া করবে, আমার বিশ্বাস মনে করবে এই সংসদ একটি কার্যকরী সংসদ। আমরা, মাননীয় স্পিকার, আমরা নদী ভাঙা মানুষ, আমাদের যেখানে পদ্মার মধ্যে দিয়া অনেক ছোট ছোট চর জেগে আছে, এগুলি দ্রুত অপসারণ না করলে আমাদের নড়িয়া প্রায় 35 থেকে 40 হাজার লোক ইটালিতে থাকে, তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী, কিন্তু নদী ভাঙার ভয়ে তারা কিছু করছে না। দ্রুত নদী ভাঙার রোধ করা এবং প্রয়োজনীয় পদক্ষেপগুলি গ্রহণ করা, মাননীয় স্পিকার, জরুরি। আমি বলবো, বিশেষ করে এত টাকা আসে, বছরে 4100 কোটি টাকা শুধু পরিবার রক্ষার জন্য আসে, পরিবারদের চালানোর জন্য আসে, সেই টাকাটা আরো বেশি আসতে পারতো যদি ওখানে কিছু ইন্ডাস্ট্রি করা হতো, নদী ভাঙাটাকে রোধ করা হতো। আমি বিশ্বাস করি একটা এই নদীতে 35,000 ইটালিতে বাস করে, তাদের অর্থ হাজার হাজার কোটি টাকা আসতে পারে। তাদের যদি আমরা একটা পজিটিভ কিছু দেখাতে পারি যে না, পার্মানেন্ট সলিউশন হয়েছে নদী ভাঙা, আমাদের এই অঞ্চল চরাঞ্চলের। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা AM মাহবুবউদ্দিন, নোয়াখালী 1, সময় 8 মিনিট। মানে স্পিকার একটু পরে দিতে চাই। মানে একটু এখন দিতে চাচ্ছেন, একটু পরে দিতে চাচ্ছেন, আপনি আরো প্রিপারেশন নিতে হবে, মানে একটু 1 ঘন্টা পরে আচ্ছা মাচা। পরবর্তী বক্তা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, আমাকে সময় আপনি দিয়েছেন 7 মিনিট, জুনিয়র মেম্বার তো, তাই আমাকে 7 মিনিট আমার চিফ হুইপ সাহেব দিয়েছেন, বাট আই উড বি এক্সপেক্টিং ইয়োর ম্যাগনানিমিটি সো ফার দ্য টাইমিং ইজ কনসার্ন। সময় চাহিয়া লজ্জা দিবেন না। মাননীয় স্পিকার, এই সময় আপনাদের হুইপরাই দেয়, আমি দেই না। 7 মিনিটে শেষ করুন প্লিজ। মাননীয় স্পিকার, প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার এলাকার জামাতা আমির খসরু মোহাম্মদ চৌধুরী। উনি যেই বাজেটটি আমার পার্টির পক্ষ থেকে পেশ করেছে, অবশ্যই এটা
প্রশংসার দাবিদার। If you want, I can go into the statistics of the budget, but in the meantime, সময় আপনার যেভাবে আপনি বাধ্যতা করে দিয়েছেন, I would rather make a sweeping budget speech. মাননীয় স্পিকার, আমি যে চেষ্টা করেছি মূলত শিক্ষা খাতে যেতে চেষ্টা করেছি, আপনার স্বাস্থ্য খাতে যেতে, এবং তারপরে আমি গিয়েছি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে। তো শুরু করতে চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে, কারণ আমার ডান দিকে যারা বসে আছেন তারা আইন শৃঙ্খলা নিয়ে প্রচুর কথাবার্তা বলেন এবং আমাদের অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়। বাস্তবতা হলো এই, মাননীয় স্পিকার, পোশাক বদলি করে, নাম পরিবর্তন করে মানসিকতার পরিবর্তন আসে না। এটা হলো একটা অপ্রিয় সত্যি কথা। আপনি একজন সামরিক বাহিনীর সদস্য, আপনি বলুন তো আপনার এই গোত্রে কয়টা বিদ্রোহ ঘটেছে? এই সামরিক বাহিনীর নাম কি কোনো পরিবর্তন হয়েছে? এই সামরিক বাহিনীর নাম বাংলাদেশ সেনাবাহিনী রয়ে গেছে। কিন্তু আসুন, যারা ঘটিয়েছে বিডিআর বিদ্রোহ, যারা ঘটিয়েছে বিডিআর হত্যা, তারা বলে বিডিআর বিদ্রোহ, কিন্তু এটা ছিল একটা সুপরিকল্পিত হত্যা। তারপরে করেছে কি, বাংলাদেশ রাইফেলস একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের নাম পাল্টিয়ে দিয়েছে কি বাংলাদেশ বর্ডার গার্ডস। আপনি মনে করেন এই নাম পরিবর্তনে সেই যে দাগ, সে যে রক্তক্ষরণ হয়েছে, সেটি বাংলাদেশের সেনা কর্মকর্তারা যারা কমান্ডে ছিল তাদের মন মানসিকতার পরিবর্তন হবে? আমাদের আজকে যেটা প্রয়োজন, যে কি আমার স্বরাষ্ট্রমন্ত্রী উদ্যোগী হয়ে স্পেশাল অ্যালোকেশন নিয়ে এই বাংলাদেশ রাইফেলসকে আরও শক্তিশালী করে বর্ডারে আজকে দাঁড়া করাবে। মাননীয় স্পিকার, আমাদের অর্থমন্ত্রী একটা ফিসক্যাল পলিসি উত্থাপন করেছে জাতির সামনে। তো আমি যখন সমাজে বিভিন্ন জায়গায় যাই তখন তারা প্রশ্ন করে, এই তোমাদের বাজেটটা এটা কি হলো? তখন আমি বলি, এই আমির খুসরো মাহমুদ চৌধুরী বা আমার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন পুশিনের গুতাগুতি খাবে, আর ওদিকে হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজ আসবে না এবং সব কিছুর দাম বেড়ে যাবে। কোন দিকে তারা তাদের দৃষ্টিপাত করবে? তা সত্ত্বেও এই স্বল্প সময়ের মধ্যে তারা 4 মাসের মধ্যে একটা বাজেট পেশ করেছে। এই বইটি, এই পুস্তকটি মাননীয় স্পিকার, এভরি পেজ, এভরি চ্যাপ্টার, প্রত্যেকটা পাতায় তুলে ধরেছে এই দেশের মানুষের বাস্তব চিত্রের কথা। আমি আপনার কাছে স্বল্প সময়ের মধ্যে বলতে চাবো যে যদি আপনি সমাজ কল্যাণ রাষ্ট্র দেখেন, অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, or you look at a socialistic economy, or you see a capitalistic economy. এই তিনটা রাষ্ট্রের একটা যেটা সোশ্যালিস্টিক ইকোনমি আছে, সেখানে দল নিয়ন্ত্রণ করে পুঁজিকে। যেটা ক্যাপিটালিস্টিক ইকোনমি আছে, সেখানে ধনীরা নিয়ন্ত্রণ করে পুঁজিকে। আর যেখানে সমাজ কল্যাণ রাষ্ট্র, যেটা আমরা বিশ্বাস করি, সেখানে এটা নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের ফিসক্যাল পলিসি তুলে ধরেছে আজকের জাতীয়তাবাদী দল। মাননীয় স্পিকার, আপনার কাছে স্বীকৃতি দিতে হবে, আমার ডান পাশে যারা বসে আছে এবং পুরা জাতি আজকে স্বীকৃতি দিচ্ছে, এই পুঁজির বিকাশ না হলে কোনো জাতির উন্নতি হয় না। এবং এই পুঁজির বিকাশের জন্য
বিভিন্ন কার্ড আপনার জাতীয়তাবাদী দল এই দেশে প্রচলিত করেছে সমাজ, প্রচলিত করেছে কৃষক কার্ড, মহিলা কার্ড, বিভিন্ন কার্ড, আপনার প্রবাসী কল্যাণ কার্ডও আপনার তুলে ধরেছে। মাননীয় স্পিকার, আমার সময় ঘনিয়ে আসছে, আমি শিক্ষা মন্ত্রণালয়ের দিকে যাব। শিক্ষা মন্ত্রণালয় আমি যে কিছুদিন আগে ইউএনডিপির একটা ওয়ার্কশপে গিয়েছিলাম, এখন ওই ওয়ার্কশপে বিভিন্ন জাতির বিভিন্ন মহিলারা উপস্থিত ছিলেন। তাদের বক্তব্য আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম। ওখানে মাননীয় স্পিকার সবাই ফিমেল স্যানিটেশন সম্পর্কে বলেছে। ফিমেল স্যানিটেশন, আমার এখানে মা বোনেরা আছেন, নিশ্চয় ফিমেল স্যানিটেশন মানে আমি কি বোঝাতে চাচ্ছি তারা বুঝে। শিক্ষা মন্ত্রণালয় কম্পালসারি করবে যারা এমপিওভুক্ত মহিলা মাদ্রাসা এবং স্কুল আছে। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15। আপনার সময় 20 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 2026 এবং 27 অর্থ বছরের বাজেট আলোচনা করতে গিয়ে প্রথমে আমি স্মরণ করছি 18 বছরের নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, গুম, খুন, শেষ পর্যন্ত আমাদের জামাত ইসলামীর শীর্ষ নেতাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের ফাঁসির কাস্টে আমাদের 5 জন নেতাকে হত্যা করা হয়েছে। এবং 18 বছরে যেই সমস্ত পরিবার নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদেরকে স্মরণ করছি, শাহাদাত বরণ করেছেন। পরিশেষে 36শে জুলাই যারা রক্ত দিয়েছে, আন্দোলন করেছে, শাহাদাত বরণ করেছে, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। মানে স্পিকার, এই পার্লামেন্টটা হচ্ছে নির্যাতিত, নিপীড়িত, অসহায় মানুষের আহাজারির, মজলুমের আহাচারির সর্বশেষ 12ই ফেব্রুয়ারিতে যেই নির্বাচনের মাধ্যমে পার্লামেন্ট গঠন হয়েছে, এই পার্লামেন্ট হচ্ছে 18 কোটি মানুষের সেই আশা আকাঙ্ক্ষার একটি পার্লামেন্ট। এই পার্লামেন্ট বিগত 54 বছর যে পার্লামেন্ট হয়েছে সেই পার্লামেন্টের মতো নয়। এই পার্লামেন্ট থেকে, এই পার্লামেন্টের কাছে বাংলাদেশের 18 কোটি মানুষ বিশাল প্রত্যাশা এবং বিশাল আশা নিয়েই এই পার্লামেন্ট গঠিত হয়েছে। এবং এই পার্লামেন্টে গঠিত হওয়ার পর আমরা কি দেখলাম মাননীয় স্পিকার? নির্বাচনের আগেই আমরা একটা স্লোগান দিতাম, সেই স্লোগান হচ্ছে চলো একসাথে গড়ি বাংলাদেশ। আজকে সেটার রেজাল্ট মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ সফর করে আসার পর আমাদের অপোজিশন লিডার, মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান চলো একসাথে গড়ি বাংলাদেশ, সেটার আজকে প্রমাণ উনি আজকে এই পার্লামেন্টে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে উনি প্রশংসিত করে আজকে বাংলাদেশের মানুষকে অতীতের সমস্ত কিছু ভুলে গিয়ে আগামীতে নতুন বাংলাদেশ গড়ার উনি যে অঙ্গীকার নির্বাচনের আগে করেছিলেন, সেটার প্রতিফলন আজকে উনার অপোজিশন লিডার হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর সফরের পরে বক্তৃতায় উনি আজকে সেটা প্রকাশ করেছেন। মাননীয় স্পিকার, ডক্টর শফিকুর রহমান সাহেব অপোজিশন লিডার, উনি তো দেশবাসীকে বুঝিয়ে দিয়েছেন। উনি সরওয়ার্দীর উদ্যানের মহাসমাবেশে বক্তৃতা দিলেন, বক্তৃতায় অসুস্থ হলেন, আল্লাহ তাআলা ওনাকে ভালো করলেন। অসুস্থ অবস্থায় বসে বসে জাতির উদ্দেশ্যে উনি বক্তব্য রাখলেন। বক্তব্য রেখে ঘোষণা করলেন, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা নেব না, ট্যাক্স ফ্রি গাড়ি নেব না,
এবং আমরা কোনো ধরনের গৃহায়নের জন্য আমরা কোনো ধরনের বাস স্থানের জন্য কোনো ধরনের জমিও আমরা নেব না। এরপরে উনি অসুস্থ হলেন, ওনাকে প্রস্তাব দেওয়া হলো যে আপনাকে বিদেশে গিয়ে হার্ট অপারেশন করতে হবে। উনি বললেন না, আমি আমার দেশের উপরে আমার আস্থা রয়েছে, আমি এই দেশের মধ্যেই চিকিৎসা করব। আল্লাহর মেহেরবানি, উনি চিকিৎসা করলেন, ভালো হলেন, দেশবাসীর কাছে মেসেজ দিলেন আমরা আর আমাদের দেশের চিকিৎসা জগৎকে লজ্জিত করতে চাই না। আমাদের দেশের চিকিৎসা জগৎ সম্পর্কে অপোজিশন লিডার স্বীকৃতি দিলেন। মাননীয় স্পিকার, আমি আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের 1991 সালে বাজেট পেশ করেছিলেন মরহুম সাইফুর রহমান। 2001 সালেও উনি বাজেট পেশ করেছিলেন সরকারের সময়ে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী চট্টলার অত্যন্ত ঐতিহ্য পরিবারের, বুনেদি পরিবারের, বাণিজ্যিক পরিবারের সন্তান। উনি চেম্বার সভাপতি ছিলেন, উনি আন্দোলন সংগ্রাম করেছেন। আমাদের স্টক এক্সচেঞ্জের চট্টগ্রামের উনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আমি আশা করেছিলাম উনি বাংলাদেশের 18 কোটি মানুষের দিকে তাকিয়ে বাজেট দিবেন, কিন্তু উনি বাজেট দেন নাই। সেটার প্রমাণ বাজেট উত্তর উনি সাংবাদিক সম্মেলন করেছেন। সাংবাদিক সম্মেলন উনি কি বললেন? অর্থমন্ত্রী বললেন যে আমার এই বাজেট ব্যবসার পরিবেশকে সহজ করার জন্য বাজেট দিয়েছি। ব্যবসায়ীদের কি বাংলাদেশ? না, বাংলাদেশ 18 কোটি মানুষের বাংলাদেশ। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সর্বস্তরের বাংলাদেশ। আপনি ব্যবসায়িক পরিবার, তাই ব্যবসায়ীদের জন্য বাজেট দিয়েছেন, বাংলার মানুষের জন্য বাজেট দেন নাই। তাই আজকে আমি সাইফুর রহমান মরহুম ওনাকে স্মরণ করছি। উনি যখন বাজেট দিতেন তখন অপোজিশন লিডারদের কাছে টেলিফোন করতেন। আমি অর্থ মন্ত্রণালয়ে 2001 সালে কাজ করেছি। আমাদের সাথে আমাদের মুশফিকুর রহমান, যিনি অর্থ মন্ত্রণালয়ে এইবারে সভাপতি হয়েছেন, উনিও ওনার সাথে আমরা কাজ করেছি। আমরা দেখেছি বাজেট যখন বক্তব্য পেশ করা হতো এর আগেই উনি অপোজিশন লিডারের সাথে কথা বলতেন, বাজেট তৈরির ব্যাপারে সহযোগিতা চাইতেন। এইবারের বাজেট যারা তৈরি করেছেন এরা কারা? এরা কি 36শে জুলাইয়ের চেতনাকে ধারণ করেন? না। যারা বাজেট তৈরি করেছেন, অতীতে যেভাবে বাজেট তৈরি করেছেন 18 বছরে যারা স্বৈর শাসক ফ্যাসিস্ট, তাদের বাজেট যারা তৈরি করেছেন এইবারও ঠিক তারাই বাজেট তৈরি করেছেন। আপনারা যদি আমাকে বলেন কে কে সেই রকম, আমি অবশ্যই ধরিয়ে দিতে পারবো, কিন্তু মহান পার্লামেন্টে আমি তাদের নাম ধরতে চাই না। আপনারাই চিন্তা করেন এই বাজেট আপনারা যে তৈরি করেছেন। আপনারা সবাই স্লোগান দিয়েছেন নির্বাচনের আগে, আমাদের মতো সবার আগে বাংলাদেশ। এইবারের বাজেটে সবার আগে বাংলাদেশের এই স্লোগানটি কি প্রতিফলিত হয়েছে? এটা যদি প্রতিফলিত হতো তাইলে আপনারা কৃষি সম্পর্কে যেই বক্তব্য দিয়েছেন, বাজেট পেশ করেছেন, সেটা কি এইখানে আছে? আমাদের সম্মানিত কৃষিমন্ত্রী জনাব মাওলানা মতিউর রহমান নিজামী বাংলাদেশে 54 বছরে কৃষকদের জন্য মাওলানা মতিউর রহমান নিজামী মন্ত্রী হিসাবে যেই বিশাল পরিবর্তন করেছিল 4 দলীয় জোটের আমলে, সেটা 54 বছরের অন্য কোনো বাজেটে বা অন্য কোনো মন্ত্রী সেটা দেখাতে পারে নাই। সেটা কেমন? মাননীয় স্পিকার, আমাদের মন্ত্রী 4 দলীয় জোটের আমলে যখন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন, উনি তখন ব্লক সুপারভাইজার ছিল প্রতি ইউনিয়নে একজন। আমার মন্ত্রী, আমাদের নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী কৃষকদের কথা চিন্তা করে উনি প্রত্যেকটা ইউনিয়নে 9 জন করে প্রতি ওয়ার্ড ভিত্তিক একজন ব্লক সুপারভাইজার দিয়ে কৃষকের মধ্যে বিশাল একটি বিপ্লব এনেছিলেন। উনি ঘোষণা দিয়েছিলেন, আজকে আপনারা গাছ রোপণের কথা বলেন, এই গাছ রোপণের চিন্তাধারা সফল করেছিলেন তৎকালীন 4 দলীয় জোটের আমলে 3 বারের প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়ার আমলে সফল কৃষিমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বলেছিলেন, একটি বাড়ি খামার বাড়ি আর বনজ শিল্প, বনজ ঔষধ এবং অর্থকরী গাছ লাগানোর বিপ্লব এনেছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী। কিন্তু আমরা এবারের বাজেটে কি দেখি? কৃষকদেরকে অবহেলা করা হয়েছে। অতীতে যা বাজেট ছিল তার থেকে আপনি কমিয়ে দিয়েছেন। কৃষক ছাড়া বাংলাদেশ বাঁচবে না। তাই আমি আমার প্রস্তাব হলো, কৃষকদের ব্যাপারে এই বাজেটে আপনাকে অবশ্যই কৃষকদের ব্যাপারে আপনাকে বাজেট বরাদ্দ বাড়িয়ে দিতে হবে। মানে স্পিকার, আমি গ্যাস ও কৃষি, গ্যাস ও খনিজ, বিদ্যুৎ, জনপ্রশাসন, প্রবাসী কল্যাণ, বন্দর, স্বরাষ্ট্র ও পুলিশ, বন এবং পরিবেশ আর শিল্প, এই কয়েকটা মন্ত্রণালয়ের উপরে আমি আজকে উল্লেখ করতে চাই। 15টা মন্ত্রণালয়ে আপনি অতিরিক্ত বাজেট দিয়েছেন, কিন্তু এই 9টা মন্ত্রণালয় আজকে দুকে দুকে মরতেছে। গ্যাস, আজকে 54 বছর একটা গ্যাস কূপও আপনারা উত্তোলন করতে পারলেন না। অথচ আমাদের পাশে রাখাইন, এই রাজ্যের পাশেই আজকে বঙ্গোপসাগরে গ্যাস উত্তোলন হয়েছে, অথচ আমরা এখনো পর্যন্ত গ্যাস পাই নাই। গ্যাসের চাহিদা দিন দিন বাড়তেছে, আর আমাদের গ্যাস আমদানি করতে হয়। আমরা একটা গ্যাস কূপও আজকে আমরা 54 বছরে পারি নাই। 1993 সাল আমাদের সম্মানিত ডক্টর খোন্দকার মোশাররফ সাহেব খনিজ মন্ত্রী ছিলেন। আমাদের আজকের স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন 91 সালের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অফিসে উনি থাকতেন, প্রধানমন্ত্রীর সহকারী ছিলেন। উনার অবশ্যই খেয়াল থাকার কথা। 1993 সালে যখন পার্লামেন্টে বক্তব্য রাখলাম, তখন মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর খোন্দকার মোশাররফ সাহেবকে নির্দেশ দিলেন যে চৌধুরী যে বক্তব্য রেখেছে, আমাদের চট্টগ্রামের গ্যাস ফিল্ড কুমিরাগুনা, বড় হাতিয়াতে সেই গ্যাস ফিল্ড আপনি পরিদর্শন করুন। ডক্টর খোন্দকার মোশাররফ, ওনার মন্ত্রণালয় এবং আমার আজকের স্বরাষ্ট্রমন্ত্রী ওনারা সহ আমার সেই এলাকায় গেলেন। 1968 সালে চট্টগ্রামের গ্যাস ফিল্ড, আমার মাননীয় অর্থমন্ত্রী আপনিও জানার কথা, রাশিয়ার উদ্যোগে সেই গ্যাস ফিল্ড থেকে অলরেডি গ্যাস উত্তোলন হলো। 1970 সালে আমরা চট্টগ্রামবাসী সবাই আশান্বিত হলাম, চট্টগ্রামে আমরা গ্যাস একটি ফিল্ড পেয়েছি। কিন্তু দুর্ভাগ্য, 1971 সালে দেশ স্বাধীনতার পর আধিপত্যবাদী হিন্দুস্তান আমার ওই রাশিয়ার গ্যাস ফিল্ডে ওনারা সবাই সরজমিনে দেখেছেন, সেইখানে সীসা ঢেলে দিয়ে আমার গ্যাস ফিল্ডটাকে বন্ধ করে দিল। আমরা গ্যাস পেলাম না। আমাদের আজকের স্বরাষ্ট্রমন্ত্রী উনিও গিয়েছিলেন, ডক্টর খোন্দকার মোশাররফ সাহেব, ওনার সমস্ত মন্ত্রী পরিষদের যারা ডিজি ছিলেন ওনারাও গিয়েছিলেন। তাই আজকে আমি দাবি করছি, আমার চট্টলার ওই গ্যাস ফিল্ড ইন্ডিয়া স্বাধীনতার পর বাংলাদেশকে অর্থনৈতিক দিক থেকে ধ্বংস করার জন্য আমার গ্যাস ফিল্ড শেষ করে দিয়েছিল। বাঁশখালীর চাম্বল আর আমাদের চট্টগ্রামের লোহাগাড়ার বড় হাতিয়ার, এই গ্যাস ফিল্ডকে আবার পরীক্ষা নিরীক্ষা করে সেইখানে গ্যাস পাওয়া যায় কিনা সেই ব্যাপারে চিন্তা করতে হবে। মাননীয় স্পিকার, আজকে মাননীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি গ্যাস সন্ধানের জন্য সেখানে বাজেট বরাদ্দ করেন। এইভাবে রাখাইন বারবার যদি একটা গ্যাস পায়, ইন্ডিয়া যদি গ্যাস পায়, আমাদের 18 বছরের প্রধানমন্ত্রী উনি নাকি সমুদ্র জয় করেছিলেন। আজকে এতদিন হয়ে গেল, উনি ক্ষমতায় 18 বছর ছিল, বঙ্গোপসাগর কোথায় বিজয় করেছে সেটার এখনো পর্যন্ত রেখা উনি দিতে পারেন নাই। আমাদের চট্টগ্রামের আরেক কৃতি সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে আমাদের চট্টগ্রামে একটা কথা এসেছে, ওদের ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না। তা আমি জিজ্ঞেস করলাম কেন? হয়তো ফতোয়া তো আপনাদের এই পার্লামেন্টে দেওয়া হয়। ফতোয়া কিরকম? ফখরুল ইসলাম মাননীয় মন্ত্রী, উনি যেমন ইসলাম নয়, জামাত ইসলামীও ইসলাম নয়। মানে স্পিকার, জামাত ইসলামীকে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। জামাত ইসলামী কি ইসলামী দল না অন্য কিছু, সেটার ফতোয়া দেওয়ার দরকার নাই। তাই আমাদের চট্টগ্রামে এখন বলতেছে হাল জবানার মুফতি তিনি, আর একটা বললাম না, আলিফ বাতা জানেন না। মানে স্পিকার, আমরা ফতোয়ার জন্য আর হাটহাজারে যাব না, ফতোয়ার জন্য পটিয়াও যাব না, ফতোয়ার জন্য লালবাগেও যাব না।
আমাদের এই মহান পার্লামেন্টে জামাত ইসলামীকে ইসলামী দল নয় বলে যিনি বলেন তার কাছ থেকেই আমরা ফতোয়া নেব। মানে স্পিকার, জামাত ইসলামীর ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস, জামাত ইসলামীর ইতিহাস, ইসলামের উপরে যখন এই আঘাত এসেছে জামাত ইসলামী বজ্রকণ্ঠে রাজপথে প্রতিবাদ করেছে, সারা বিশ্বে স্বীকৃতি দিয়েছে জামাত ইসলামী হলো ইসলাম রক্ষার জন্য একটি মাত্র বাংলাদেশে, অন্যান্য ইসলামী দলের মতো নয়। জামাত ইসলামী গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ওয়েলফেয়ার স্টেট কায়েম করার জন্যই জামাত ইসলামী। তাই নির্বাচনের আগে আমাদের বক্তব্য ছিল ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, কল্যাণময় একটি রাষ্ট্র আমরা কায়েম করতে চাই। মাননীয় স্পিকার, আজকে বিদ্যুতের অবস্থা কোথায়? ক্যাপাসিটি চার্জ, আপনারা ক্ষমতায় আসলেন 4 মাস, এখনো পর্যন্ত ক্যাপাসিটি চার্জ আপনাদেরকে দিতে হচ্ছে। এই ক্যাপাসিটি চার্জ দুর্নীতির একটি বিশাল আগ্রা। এই ক্যাপাসিটি চার্জ কোথায় যায়? ইন্ডিয়ার বিদ্যুৎ যাদের সাথে চুক্তি করেছিল, মাননীয় স্পিকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, উনি আর আমরা একসাথেই হলমার্কের বিরুদ্ধে বক্তব্য রেখেছি। ক্যাপাসিটি চার্জ বিদ্যুতের এই ব্যাপারে আমরা বক্তব্য রেখেছি, কিন্তু আজকে 4 মাস হয়ে গেল, এখনো আমাদেরকে ক্যাপাসিটি চার্জ অর্থাৎ বিদ্যুৎ না পেলেও যাদের সাথে চুক্তি হয়েছে তাদেরকে টাকা দিতে হবে। কত টাকা দিতে হয় সেটা সাংবাদিক সম্মেলনে মাননীয় অর্থমন্ত্রী আপনি নিজেই সেটা উল্লেখ করেছেন। তাই আমার দাবি, এই ক্যাপাসিটি চার্জ বন্ধ করে দিয়ে আমাদেরকে নতুনভাবে বিদ্যুৎ, আমি প্রশংসা করি আপনারা আজকে বিদ্যুতের ব্যাপারে আপনারা একটা নতুন পদক্ষেপ নিয়েছেন, অবশ্যই সেটা সফল হোক, সেটাই কামনা করি মাননীয় স্পিকার। এরপরে মাননীয় স্পিকার, জনপ্রশাসন কি হচ্ছে? জনপ্রশাসনে 18 বছরে যারা প্রশাসন চালিয়েছেন, যারা সুবিধা পেয়েছেন, পদায়ন পেয়েছেন, ভালো ভালো পোস্ট পেয়েছেন, তাদেরকে কাকেও সরালেন না, সবাইকে আপনারা বহাল তরবিয়তে রেখে দিলেন। আর এখন আপনারা কি করছেন? জনপ্রশাসনে 18 বছরে যারা নির্যাতিত, যারা পদায়ন হয় নাই, যারা প্রমোশন পায় নাই, তাদেরকে আস্তে আস্তে করে সবাইকে সচিব পদ, জয়েন্ট সেক্রেটারি পদ, এডিশনাল সেক্রেটারি পদ থেকে আস্তে আস্তে তাদেরকে আপনারা বিদায় করে দিচ্ছেন। তাই বলতে চাই, এই বাজেট যদি 36শে জুলাইয়ের চেতনার লোকদেরকে দিয়ে করাতেন, তাহলে সেই বাজেট হতো বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার। কিন্তু এখন আশা আকাঙ্ক্ষার হয় নাই মাননীয় স্পিকার। এই বাজেট হয়েছে গণতান্ত্রিক বাজেট। 1972 সালের বাজেট, 1973 সালের বাজেট দিয়েছিল, সবাই প্রশংসা করেছিল, কিন্তু বাজেট দেওয়ার পর আমরা দেখলাম সেরুমিয়া, অর্থমন্ত্রী ছিল তাজউদ্দিন আর বাণিজ্য মন্ত্রী ছিল সেরুমিয়া, আমাদের সতর্ঘাটের শফি সওদাগর। অর্থাৎ ব্ল্যাকে যা মাল আসবে, যদি তাজউদ্দিন সাহেব পারমিশন দিয়ে দিয়েছিলেন, সেরুমিয়ার নাম বললেই সব পরিষ্কার কালোবাজার। তাই আমরা দেখতে পেলাম 74-এর দুর্ভিক্ষ, তাই দেখতে পেলাম মরিচের দাম 150 টাকা, যেটা বিগত 18 বছরে এসা আলমের মাসুদ, আপনারা তার কথা বলেন, বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। এসা আলমের মাসুদের বিচার আপনারা করতে পারেন নাই। আমার ইসলামী ব্যাংকের 85,000 কোটি টাকা লুট করে নিয়ে গিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আর তার বোন শেখ রেহেনা। 2,63 বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে, সেগুলোর কথা বাজেট বক্তৃতায় মাননীয় অর্থমন্ত্রী আপনি উল্লেখ করেন নাই। আপনি আজকে বাংলাদেশে দুর্নীতি কিভাবে দমন করবেন সেটার কথা বলেন নাই। কোত্থেকে করবেন? 4 মাসে এখনো পর্যন্ত দুর্নীতি দমন কমিশন আপনারা প্রতিষ্ঠা করতে পারলেন না, বরং দুর্নীতিতে যে বাজেট ছিল এখনো সেটা আপনারা কমিয়ে দিয়েছেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আসুন আপনারা যদি দেশ এবং জাতির স্বার্থে আমরা নতুন যেই যাত্রা শুরু করেছি, সেই যাত্রার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা মেহেরবানি করে দয়া করে বাজেটের মধ্যে আমি যেই 9টা মন্ত্রণালয়ের কথা বলেছি, সেই মন্ত্রণালয়ে বাজেট বৃদ্ধি করার জন্য, সেই ব্যাপারে চিন্তা করার জন্য। মানে স্পিকার, পুলিশ শুধু বলতেছে আইনশৃঙ্খলা,
পুলিশের মধ্যে এখনো পর্যন্ত আপনারা 14,000 শূন্য পথে পুলিশ দেওয়ার কথা বলেছেন। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার আমলে যেই পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে তাদের ব্যাপারে কোনো তদন্ত হচ্ছে না। 4 মাসে 18 বছরে যেই দুর্নীতি হয়েছে সেটার শ্বেতপত্র আপনারা প্রকাশ করছেন না। আসুন প্রবাসী কল্যাণ, আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বাজেট বরাদ্দ করতে হবে। চট্টগ্রাম বন্দর এতদিনের বন্দর, এখনো পর্যন্ত বড় ভেসেলগুলা ঢুকতে পারে না। বড় ভেসেলগুলা বাইরে থাকে, সেই ভেসেল থেকে জাহাজ দিয়ে মাল এনে এখনো পর্যন্ত মানদাতার আমলের বন্দর পরিচালিত করা হচ্ছে। তাই আমার স্পষ্ট কথা, মাননীয় অর্থমন্ত্রী, আমাদের চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করতে হবে, সিঙ্গাপুরের আদলে করতে হবে। আমাদের চট্টগ্রামকে আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিল। বাণিজ্যিক রাজধানী করার জন্য যা করা দরকার, সময় যেহেতু নাই, আমার কাছে স্পষ্ট প্রস্তাব আছে, সেগুলো আপনার কাছে আমি দিতে পারবো। এরপরে কর সংশোধন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড যেই সংস্কার পরামর্শ কমিটি আন্টোরিয়াম গভর্নমেন্টের আমলে দিয়েছে, মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি সেটা পেশ করব। আপনি সেই অনুসারে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডকে সাজানোর চেষ্টা করবেন। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা জয়নুল আবেদিন ফারুক, নোয়াখালী 2, আপনার সময় 10 মিনিট। আসসালামু আলাইকুম। এক মিনিট। কে পয়েন্ট অফ অর্ডার? স্পিকার, 1 মিনিট জয়নুল আবেদিন ফারুক। এই চলমান আলোচনার উপরে আপনার পয়েন্ট অফ অর্ডার বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বিরোধী দলীয় সংসদ সদস্য জামাত ইসলামের কথা বললেন, ইসলাম নিয়ে কথা বললেন। মাননীয় সদস্য, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। মাননীয় সদস্য, এখন বক্তৃতার কোনো সুযোগ নেই। আপনি বাজেট, আপনি বাজেট 1 সেকেন্ড না, আপনি বাজেট বক্তৃতা দিয়েছেন। না প্লিজ, এখন আর সময় দেওয়া যাবে না। আপনার বাজেট বক্তৃতা বাকি থাকলে তখন বলেন সময়। মাননীয় সদস্য জয়নুল আবেদিন ফারুক। মাননীয় স্পিকার, আমি এই সংসদের পক্ষ থেকে আপনাকে, সংসদ নেতাকে, মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই একটি সুন্দর বাজেট এই সংসদে উত্থাপন করার জন্য। প্রথমে অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, ওনার একটা বক্তব্য দিয়ে আমি শুরু করতে চাই। অক্টোবর মাস 28 তারিখ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায়, সেদিন আজকের অর্থমন্ত্রী যিনি একটা সুন্দর বাজেট উপস্থাপন করেছেন, একটা বক্তব্য বলেছেন, সে বক্তব্যটা আমি সংসদের 348 জন মাননীয় সংসদ সদস্যকে আপনার মাধ্যমে বলতে চাই। উনি বলেছেন শেখ হাসিনা ভোট চোর। সে অর্থমন্ত্রী আজকে স্বাধীনভাবে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের অর্থমন্ত্রী তারেক রহমানের, মাননীয় সংসদ নেতার পরিচালনায় ক্যাবিনেট থেকে পাশ করা একটি বাজেট উপস্থাপন করেছেন। সে বাজেটকে আমি ধন্যবাদ জানাই এবং আল্লাহ পাকের কাছে দোয়া চাই, এই সংসদ যেভাবে আজকে মাননীয় বিরোধী দলের নেতা মাননীয় এলজিআরডি মিনিস্টারের উত্থাপিত প্রস্তাবকে সর্বসম্মতিক্রমে এই ধন্যবাদ প্রস্তাবকে সমর্থন দিয়েছেন। আমি ওই পাড়েও ছিলাম, এই পাড়েও ছিলাম। দীর্ঘদিন এই সংসদ আসার সৌভাগ্য হয়েছে। আমার কোনো গুণ নাই, গুণ ছিল সব ধানের শীষ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার অবদান। আজকে এই কথাটা বলার এই জন্য, বহু বাজেট দেখেছি, বহু গুণীজনের বাজেটও এখানে উপস্থাপন হয়েছে, কিন্তু এবার আমার একটা জিনিস ভালো লেগেছে, যে বাজেট উপস্থাপনের পর মানি না, মানব না, এ আওয়াজটা আসে নাই। মানি না, মানব না অনেকে বলতেন, কিন্তু এবার বিরোধী দলকেও ধন্যবাদ জানাই। সমালোচনা আপনারা করুন, সেই সমালোচনার জবাব অবশ্যই আমরা দিব, কিন্তু সমালোচনা গঠনমূলক হোক, সেটা আমাদের সংসদ নেতাও বলেছেন। আজকের এই ধন্যবাদ প্রস্তাবকে সমর্থন দেওয়া অর্থ এই
যে আমরা এই সংসদকে প্রাণবন্ত করতে এবং সকল বিষয়ে আলোচনার ক্ষেত্র হিসাবে এখানে তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, আপনি দেখুন এই বাজেটে কতগুলো বিষয়ে আজকে উল্লেখ করতে হয়। অর্থনৈতিক স্থিতিশীলতা কিভাবে বাজেটে উপস্থাপন করা হয়েছে সেটা মাননীয় বিরোধী দল সমালোচনা করুন, কিন্তু এই সমালোচনা যেন গঠনমূলক হয় সেই বিষয়ে আপনাদেরকে নজর রাখতে হবে। সুশাসন আমরা কিভাবে করব সেটাও মাননীয় অর্থমন্ত্রী উপস্থাপনে বলেছেন। সে বিষয়েও আমি অনুরোধ জানাবো সবাই আমরা যেন আলোচনার মাধ্যমে সমালোচনা করি। বিচার বিভাগের স্বাধীনতা, এই বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা আমরা দেখেছি 2011 সালে মনে আছে, এখানে অনেকেই আমার সাথে জেলে ছিলেন, অনেকে অনেক আসামি হয়েছেন, কিন্তু এই সংসদের এমপি হোস্টেলের মধ্যে বিচার করা হয়েছিল, সেটাও আপনাদের মনে আছে। কিন্তু এবার দেখুন এই ত্রয়োদশ জাতীয় সংসদে এই বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমরা যে যৌথভাবে কাজ করব সেটাই প্রমাণিত হবে বিচার বিভাগের দেশের স্বাধীনতা আনবে। শিক্ষা, তরুণ সমাজকে আজকে শিক্ষার আলোয় যদি আমরা আলোকিত করতে পারি তাহলে বেকারত্ব থাকবে না, বিদেশে পাঠাতে পারবো। সেই বিষয়গুলো মাননীয় বিরোধী দলের নেতারা একটু দেখবেন। স্বাস্থ্যসেবা, শিক্ষা, এই দুইটা বিষয়ে আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে যেভাবে এই সরকার অত্যন্ত গুরুত্ব দিয়েছে, বাংলাদেশে ইতিমধ্যে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালগুলোকে 100 শয্যায় রূপান্তরিত করার যে বাস্তব পদক্ষেপ নিয়েছে, আমি মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে যদি আজকে উজ্জ্বল করতে হয়, গ্রামগঞ্জে পৌঁছে দিতে হয়, আজকে স্বাস্থ্য খাতে যে অবদান রেখেছে অর্থমন্ত্রী, যে অর্থ বরাদ্দ দিয়েছে, সেগুলা সুফল বয়ে আনবে বলে আমি মনে করি। দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী, এই নারী সমাজকে কাজে লাগাতে হবে, এই নারী সমাজকে শিক্ষার আলোকে উদ্ভাসিত করতে হবে। সেই কারণে আজকে মাননীয় অর্থমন্ত্রী নারী সমাজকে উন্নতি কমপ্লে আজকে যে পদক্ষেপগুলো নিয়েছে সেই পদক্ষেপগুলো আমাদেরকে দেখে কাজ করতে হবে। জ্বালানি সম্পদ আমাদের যে প্রবলেম, যে সমস্যা, সেটা আমাদের জ্বালানি মন্ত্রী কয়েকদিন আগে মনে হয় সিঙ্গাপুর গিয়েছিলেন, যে সিঙ্গাপুর থেকে যে আমাদের গ্যাস, দেখেন বিদ্যুৎ, এই বিদ্যুৎ এবং গ্যাসের কারণে শিল্প খাতে অনেক শিল্প বন্ধ হয়ে গেছে, যেটা আমাদের আবুল কালাম সাহেব আমাদের সম্মিলিত পরিষদের বক্তব্য দিয়েছেন। দেখুন মাননীয় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে বলেছেন যেসব কারখানাগুলো বন্ধ হয়ে গেছে সেই কারখানাগুলোর জন্য 60,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে যে শিল্পগুলো বন্ধ হয়ে গেছে 20,000 কোটি টাকা এই শিল্প কারখানাগুলোকে আবার পুনর্জীবিত করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেই জন্য অর্থমন্ত্রী ধন্যবাদ পাওয়ার যোগ্য। আপনারা একটু দেখেন আমাদের বিরোধী দল সমালোচনা করে, অবশ্যই সে সমালোচনার উত্তর আমরা দেব। আজকে সব ক্ষেত্রে আপনার সমালোচনা শুরু করেছেন, এই সমালোচনাগুলো জাতি গঠনে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাকে সহযোগিতা করব। এই পারে আপনারা একদিন আসবেন, ও পারেও আমরা আরেকদিন যাব, এটাই তো গণতন্ত্রের নিয়ম। কিন্তু সে গণতান্ত্রিকভাবে সমালোচনা যদি করেন, আজকে একটু আগে আমার ভাই জামাত ইসলামের শাহজাহান চৌধুরী সাহেব, ওনার সাথে আমার এই সংসদে আসার সৌভাগ্য হয়েছে। উনিও কয়েকবার এই পার্লামেন্টে এই বাজেট উত্থাপন করা দেখেছেন, শুনেছেন। উনি একটু আগে স্বরাষ্ট্রমন্ত্রী মহাকে বলেছেন ইসলাম নিয়ে কথা বলা তো দরকার নাই। মিলন একটু আগে যে কথাটা বলেছে সে কথা দিয়ে আমি যেতে চাই না, তর্ক উত্থাপন করে সংসদকে উত্তপ্ত করতে চাই না। শুধু একটা বলতে চাই, নিজের কথা নিজেরাই বিচার করেন, আপনারা 71 সালে কোথায় ছিলেন, নিজেরাই বিচার করেন, আমাদের বলার দরকার নেই। আপনি একটু তাকান মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দিকে, সে স্বাধীনতার একদিন আগে কারা সংগঠিত করেছে হত্যাকাণ্ড, কারা বুদ্ধি শূন্য করতে চেয়েছিল বাংলাদেশকে, এই বিষয়টা একটু নজরে নিয়ে আসেন। আপনারা একটু দেখেন, আমরা যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর কণ্ঠে রেডিওতে যুদ্ধের আহ্বান শুনেছি, ঘোষণা শুনেছি, আমরা তখন এই দলও ছিল না, এই দলের সদস্যও ছিলাম না। আমরা সেদিন বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে সেদিন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি। আজকে আপনাদের দলে অনেক মুক্তিযোদ্ধা আছে, কয়েকজন মুক্তিযুদ্ধ বক্তব্য দিয়েছেন,
সেখানে তো আপনি মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়াবার জন্য কথাটা বলেন। ভাতার শহীদ যারা আজকে আমাদের জুলাই বিপ্লবে শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের অবশ্যই আমরা স্মরণ করব, কিন্তু ৭১কে ভোলা যাবে না। ৭১-এর স্বাধীনতা যুদ্ধে যারা আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করে আজকে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন স্বাধীনতা পাওয়ার কারণেই, সেই স্বাধীনতা যোদ্ধাদের প্রতি হবে মাননীয় অর্থমন্ত্রী আপনার কাছে বিনয়ের সহিত আপনার মাধ্যমে অনুরোধ করব, অন্তত মুক্তিযোদ্ধাদের ভাতাটা বাড়িয়ে দেন, যাতে বাংলাদেশে একটা স্বর্ণাক্ষরে আপনার নামটা লেখা থাকে। আসুন, বাংলাদেশে যে ইতিহাস, সেই ইতিহাস আলোচনা করে এই সংসদকে আগে বলেছি উত্তপ্ত করা যাবে না। তাই আমি অনুরোধ জানাবো, আসুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ নিয়ে দেশ গড়ার সুযোগ করে দিয়েছেন এদেশে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সংসদে আসার সৌভাগ্য হয়েছে, সেই দেশনেত্রীর কাছে অনেক কথাই শিখেছি। যেদিন এই চেয়ার থেকে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া, খালেদা জিয়া প্রধান বিরোধী দলের নেতা হিসেবে এখানে উপস্থিত ছিলেন, এই নেত্রী স্লিপ দিয়ে সংসদ সদস্যদেরকে বলে দিত, এটা বলো আজকে 4.5 মাসে একটা প্রমাণ দিতে পারবেন আজকের সংসদে নেতা কোন এমপিকে আমাদের দলীয় স্লিপ দিয়ে বলেছে এটা বলো। তাহলে এটাই প্রমাণ হয় বাংলাদেশে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই গণতন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে এই পাশে বসা যারা 16 বছর দেশকে শাসন করেছে, নিষ্পেষিত করেছে, যারা আত্মহত্যা দিয়েছে, যারা এই 17 বছরে অনেক গুম হয়েছে। ইলিয়াসের স্ত্রী আজকে এই সংসদে বসা, উনি বলেছে যে আমার স্বামীকে ফেরত। তাই আজকে আমি আমার বক্তব্য শেষ করতে চাই বলে, আসুন সবাই মিলে দেশ গড়ি, বাংলাদেশ সবার আগে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ বরকতুল্লাহ বুলু, নোয়াখালী 3, সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আমি সকালে একটা প্রোগ্রামে ছিলাম, আসছি। আমি মাননীয় চিফ হুইপকে বলেছি যে আমাকে 3টার পরে দেন। আমি এটা শারীরিকভাবে সকালে ওল্ড টাউনের ভাওনি একাডেমি স্কুলের একটা প্রোগ্রাম ছিল। ধন্যবাদ। জনাব মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী 4, সময় 8 মিনিট। কি বলবেন? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তবে আসলে আমাদেরকে যদি আগে থেকে একটু অবহিত করা হয় তাহলে হয়তো আমাদের বক্তব্য দিয়ে একটু সুবিধা হয়। যেহেতু এটা বাজেট, এখানে একটা এমনিতে একটা বক্তব্য সরকার একটা অনেক পরিসংখ্যান, অনেক তথ্যের বিষয় আছে। যাক, তারপরেও যে আমাদের আপনি আহ্বান করেছেন, আপনি সময় দিয়েছেন, এই জন্য আপনার প্রতি সম্মান রেখে আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। তবে আমি আমাদের চিফ হুইপদেরকে অনুরোধ করব, আগামীতে যেন যাদেরকে বক্তব্য দিবেন, যাদেরকে বক্তব্য অনুরোধ করবেন, তাদেরকে যদি আগে থেকে জানিয়ে দেওয়া হয় তাহলে তারা সেভাবে একটা প্রস্তুতি নিয়ে বক্তব্য দিতে পারে। আমি আশা করি ভবিষ্যতের ব্যর্থ ঘটবে না। মাননীয় স্পিকার, আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ সাহেবকে ধন্যবাদ জানাই যে আমরা উত্তরাধিকার সূত্রে সেই একটা ফ্যাসিবাদী সরকারের ব্যাংক লুট থেকে শুরু করে একবারে দুর্নীতির কারণে অর্থনীতিকে যেখানে একবারে লণ্ডভণ্ড করে দিয়েছে। এক কথা বলতে গেলে একটা ফৌজদারস্থ অর্থনীতির উপর দাঁড়িয়ে মাত্র 4 মাসের একটি সরকার আজকে যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে দেশগতের সমৃদ্ধির দিকে, উন্নয়নের দিকে দৃষ্টি রেখে যে একটা বাজেট প্রস্তাব করেছেন, এই জন্য আমি আমার পক্ষ থেকে এবং আমার এলাকার জনগণের পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই। আসলে কথা আসে যে আজকে আমাদের বাজেটের আকার নিয়ে কথা, যে অনেক বড় আকারের বাজেট হয়েছে। বাজেটের রাজস্ব আদায় নিয়ে প্রশ্ন, এই রাজস্ব আদায় হবে কিনা,
বাজেটের ঘাটতি প্রশ্ন, এত বড় ঘাটতি কীভাবে পূরণ করা হবে, এবং অনেকে বলে থাকেন এই বাজেট নাকি বাস্তবায়ন হবে না। আমি এই প্রসঙ্গে শুধু একটি কথায় স্মরণ করিতে চাই যে মাননীয় স্পিকার, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আপনার মতো মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা অর্জন হওয়ার পর 72-73 সালে যদিও বাজেটটা খুব ছোটো আকারে ছিল, কিন্তু বাজেটটার মধ্যে অনেক ভালো প্রবৃদ্ধি ছিল, 9% প্রবৃদ্ধি ছিল। কিন্তু 74-75-এর দুর্নীতির কারণে এবং দেশের মধ্যে আইন শৃঙ্খলার অবনতির কারণে, একটা লুটের অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের কারণে সেই দিন সারা দেশের অর্থনীতি একেবারে বিপর্যস্ত হয়েছিল। আইন শৃঙ্খলা বলতে কিছু ছিল না। একজন সামরিক প্রশাসক হিসাবে জিয়া রহমান 76-77 সালে একটা বাজেট দিয়েছিলেন। সেই বাজেটের পরিমাণটা তৎকালীন সময়ের সহ একটু বড় আকারে ছিল। তখন প্রশ্নটি ছিল, টাকা পাবেন কোথায়? এত বড় বাজেট পাস করা সম্ভব নয়। তখন জিয়া রহমান সাহেব বলেছিলেন একটি কথা, মানি ইজ নো প্রবলেম। এবং জিয়া রহমান তার জীবদ্দশায় এবং পরবর্তী পর্যায়ে উনি দেখিয়ে দিয়েছেন, উনি যখন সেই সাইফুর রহমান যখন লাস্ট বাজেট দেয়, তখন সেই বাজেটের প্রবৃদ্ধি ছিল প্রায় 7 পয়েন্ট কত। অতএব আমরা মনে করি, এবং উনি এই যে RMG, এই যে আপনার ম্যান পাওয়ার এক্সপোর্ট, আজকে যে কথাগুলো আসছে তার উপরে যে অর্থনীতিবিদ দাঁড়িয়ে আছে, সেই অর্থনীতি ফাউন্ডেশনটা তৈরি করেছিলেন সেদিন এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই জন্য আমি আমার বাজেট বক্তব্য তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। ঠিক একইভাবে আজকেও আমি বলতে চাই, আপনারা যে সংখ্যা প্রকাশ করছেন এত অর্থ কোত্থেকে আসবে, আমার বিশ্বাস তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আমাদের অর্থমন্ত্রী এই অর্থের যোগান অবশ্যই করতে পারবেন। এবং অর্থ যোগানের জন্য সবচেয়ে বড় সম্ভাবনার দিক হলো, আমরা যদি NBR-কে পুনর্গঠন করে, আমরা যদি সত্যিকারের কর ব্যবস্থাকে যদি আধুনিকরণ করে, আমরা যদি সেখানে সিস্টেম লসকে কমিয়ে, আমি মনে করি যদি আমরা ব্যবস্থা গ্রহণ করি, যেখানে আমাদের 6 লক্ষ কত হাজার টাকা রাজস্ব আদায় ধরা হয়েছে, সেখানে আমার মনে হয় আরও বেশি রাজস্ব আদায় করা সম্ভব হবে। তবে আমাদেরকে একটা প্রবণতা আমাদের মধ্যে আছে, সেটা হলো আমরা কর ফাঁকি দেওয়ার একটা প্রবণতা। বিশেষ করে আমাদের সাধারণ মানুষ নয়, অনেক বড় বড় কর্পোরেট হাউস আছে, বড় কোম্পানি আছে, যারা তাদের কর নির্ধারণের সময় তারা সঠিকভাবে করটার হিসাব নিকাশ দেয় না, কর্তৃপক্ষ সঠিকভাবে হিসাব নেয় না, যার জন্য যে কর তাদের উপর আরোপিত হওয়া উচিত সেই কর অনেক সময় আরোপিত হয় না। আমার মনে হয় মাননীয় অর্থমন্ত্রী যদি এই বিষয়ের দিকে দৃষ্টি দেন এবং যদি করের এই ব্যাপারটাকে যদি একটু ভালোভাবে যদি একটু স্বচ্ছতা আনতে পারেন, জবাবদিহিতা আনতে পারেন, এবং যদি এখানটা রিফর্ম করেন, আমার কেন জানি বিশ্বাস আমাদের যে টার্গেট রাজস্ব আদায়ের, আমার বিশ্বাস তার সাথে বেশি হয়তো আদায় হতে পারে, এবং এটা সম্ভব। দ্বিতীয়ত আমি আরেকটি বিষয় বলি, যে আমরা আজকে দেখি যে আমাদের এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের গত বছর দেখলাম এই মুহূর্ত পর্যন্ত 1 মাস আগে 1 মাস পরে শেষ হবে, 11 মাস নাকি 48.সাম এটা বাস্তবায়ন হয়েছে, অর্থাৎ এখন অর্ধেকের বাস্তবায়ন হয়। কিন্তু হয়তো জুলাই মাসকে কেন্দ্র করে, ফাইন্যান্সিয়াল ইয়ার লাস্ট মাস হয়তো কেন্দ্র করে দেখা যাবে যে অনেক দূরে আমরা গিয়েছি। আমার মনে হয় অর্থনীতির প্রবণতা একটা দুর্নীতির একটা এখানে প্রবণতা সৃষ্টি করে, এবং এটাকে একটা দুর্নীতিবাজ এখানে সুবিধা নেই। এই জন্য আমি অনুরোধ করবো, ফাইন্যান্সিয়াল ইয়ারটা, ফিসক্যাল ইয়ারটা এইভাবে জুন জুলাই না করে আগামী থেকে জানুয়ারি ডিসেম্বর করা যায় কিনা, যদি এভাবে করা যায়, এবং আমাদের প্রতি মুহূর্তে প্রতি 3 মাস অন্তর 6 মাস অন্তর যদি আমাদের এই বাজেট নিয়ে যদি বসে যদি এবং রাজস্ব আদায় নিয়ে যদি এটা একটা যদি আলোচনা করি, যে একটা অবস্থা পার্লামেন্টে যদি কোনো ব্যবস্থা থাকে 6 মাস অন্তর একটা পার্লামেন্টের ব্রিফ দেওয়ার, তাহলে আমার মনে হয় অনেকটা স্বচ্ছতা আসবে, জবাবদিহিতা আসবে, এবং আমরা এই বাজেট দিয়েই আমরা আমাদের আজকে যে আশঙ্কা আমাদের মধ্যে এটা বাস্তবায়ন হবে কিনা, আমার মনে হয় আশঙ্কা থাকবে না, আমি মনে করি বাস্তবায়ন হবে। আরেকটা বিষয় আমি একটু মনোযোগ আকর্ষণ করতে চাই, সেটি হলো যে আমরা লক্ষ্য করি আমাদের অর্থমন্ত্রী কদিন আগেই এই মাননীয় স্পিকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী কদিন আগে বলেছেন যে প্রায় অনেকগুলো প্রকল্প নাকি বিগত সরকার আমলে নেওয়া হয়েছে, যেগুলো ওনার জন্য একটি বিরাট বোঝা। আমি মনে করি সেই অভিজ্ঞতার আলোকে আগামী দিনে আমরা এখানে সবাই আমাদের এলাকার উন্নয়নের কথা বলি, এলাকার রাস্তাঘাট অনেক দাবি দেওয়া করি। আমার মনে হয় মাননীয় অর্থনীতিকে আমি অনুরোধ করব, প্রকল্প গ্রহণ করার সময় আমাদের যদি এই মাথার মধ্যে এটা থাকে যে ডেভেলপমেন্ট ফর ফার্দার ডেভেলপমেন্ট,
ডেভেলপমেন্ট ফর নট করাপশন। অতীতের সংস্কৃতি ছিল ডেভেলপমেন্ট ফর করাপশন, যার কারণে আমরা আজকে দেশকে ধ্বংস করে ফেলেছি। আজকে আমাদের সব অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু আমরা সেই টাকার বিনিময়ে আসলে কিন্তু অবকাঠামোগত কোনো একটা সুবিধা পাই নাই। সকল ক্ষেত্রে আজকে ধ্বংস হয়ে গেছে একবার দেশ। এই জন্য আমি মনে করি যে প্রকল্প নেওয়ার সময় যে প্রকল্প উৎপাদনমুখী হবে, যে প্রকল্প আগামী ডেভেলপমেন্টকে সাহায্য করবে, যে প্রকল্প আগামী যে অর্থনীতিকে আরও শক্তি যোগাবে, সেরকম প্রকল্প গ্রহণ করে যদি আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করি এবং সেভাবে যদি আমরা সত্যতা, জবাবদিহিতা এবং বাস্তবায়নের সক্ষমতা অর্জন করতে পারি, আমার মনে হয় বাজেট নিয়ে আমাদের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছে এই সংঘাত থাকবে না। আমি আমার বন্ধু, আমাদের একসাথে আমরা এমপি হয়েছি, একসাথে অনেকদিন কাজও করেছি, আমার নামে নাম, তবে আমার সাথে সর্দি নেই, ওনার সাথে সর্দি আছে, আমাদের সাধারণ সর্দি সাহেব। একটু মাননীয় সদস্য, পরবর্তী বক্তা। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ আব্দুল বারী, মাননীয় প্রতিমন্ত্রী, জয়পুরহাট 2। আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাজেট বক্তব্যের শুরুতেই আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং এই দেশকে অর্থনৈতিকভাবে স্থিতিশীল এবং বিশ্ব দরবারে একটি মর্যাদাবান রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা যিনি করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম। আমি শ্রদ্ধা জানাই এদেশে সংসদীয় গণতন্ত্রে যিনি প্রবর্তন করেছেন, নারীর অধিকার, নারী শিক্ষার যিনি পথ প্রদর্শন করেছেন, আমাদের মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমি শ্রদ্ধা জানাই। দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, গুম খুন হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি আমি উষ্ণ অভিনন্দন ও গভীর শ্রদ্ধা জানাই মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা জনাব তারেক রহমানকে, যিনি এশিয়ার 2টি গুরুত্বপূর্ণ দেশ সফর করে তার নিজের এবং দেশের মর্যাদা বৃদ্ধি করেছেন এবং আন্তর্জাতিকভাবে এই দেশকে একটি উচ্চমাত্রায় নিয়ে গেছেন। মাননীয় স্পিকার, বাজেট বক্তৃতায় অনেকগুলো বিষয় এসেছে, তার মধ্যে সবচেয়ে বেশি যেটি মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মহোদয়গণের কাছ থেকে এসেছেন যে বাজেটটি বাস্তবায়ন করা সম্ভব কিনা। একটি বাজেট বছরের আয় ব্যয় হিসাব শুধু নয়, বাজেটের ভিতরে আর্থসামাজিক অবস্থা, দেশের উন্নয়নের সাথে সাথে দেশটি ভবিষ্যতে কিভাবে মানুষের কল্যাণে যে কাজগুলো হবে, আর্থিক ব্যবস্থাপনা, মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি সহ বিভিন্ন বিষয় যেগুলো জড়িত, সবগুলো বিষয় অন্তর্ভুক্ত থাকে। এটি একটি দলিল। মাননীয় প্রধানমন্ত্রী এই বাজেট প্রণয়নের জন্য দীর্ঘ সময় তিনি বিভিন্ন সেক্টরের সাথে কথা বলেছেন। মাননীয় অর্থমন্ত্রী নিরলস পরিশ্রম করেছেন। এই বাজেট একটি জনবান্ধব বাজেট এবং বাস্তবায়নযোগ্য। এই বাজেট প্রণয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এখানে যে বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে কয়েকটি বিষয়, যেমন বিনিয়োগের পরিবেশ, বিনিয়োগ বান্ধব পরিবেশ উন্নয়ন, দেশি বিদেশি বিনিয়োগ যাতে দেশে আসে এবং যাতে মানুষ এখানে বিনিয়োগ করতে পারে, এজন্য যে দীর্ঘসূত্রিতা, সেই দীর্ঘসূত্রিতা যাতে না থাকে, ওয়ান স্টপ সার্ভিস এটির ব্যবস্থা রাখা হয়েছে। আর্থিক খাতের সংস্কারের বিষয়ে ব্যাপকভাবে এখানে আলোচনা করা হয়েছে। ব্যাংক ব্যবস্থা, মাননীয় স্পিকার, যেখানে ব্যাংক ব্যবস্থা নষ্ট হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল, সেখান থেকে উঠে আসতেছে। এখন যে
ইসলামী কতগুলো ব্যাংক নিয়ে যে নতুন একটি ব্যাংক গঠন করা হয়েছে, সেই ব্যাংকেও কিন্তু এখন কাস্টমারদেরকে টাকা দেওয়া তারা শুরু করেছে। মাননীয় স্পিকার, জ্বালানি নিরাপত্তা, আমরা জ্বালানি নিয়ে একটু সংকটে ছিলাম। জ্বালানি নিরাপত্তার জন্য আমাদের যাতে জ্বালানি ব্যবস্থাপনা এবং সেই সাথে জ্বালানি সংরক্ষণের জন্য যাতে আমরা দীর্ঘমেয়াদী সংরক্ষণ করতে পারি, সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। খাদ্য নিরাপত্তা ব্যবস্থা অন্তর্ভুক্ত আছে। কর্মসংস্থান সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটি মাননীয় স্পিকার, এখানে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের ভাতার ব্যবস্থা, স্বাস্থ্য কার্ড, এই বিষয়গুলোকে নিয়ে আসা হয়েছে। গ্রামীণ অর্থনীতি যত দৃঢ় হবে তত মূল্যস্ফীতি কমবে এবং মানুষের ভিতরে স্বস্তি শান্তি আসবে। দ্রব্যমূল্য, মাননীয় স্পিকার, দ্রব্যমূল্য স্থিতিশীল আছে। এখানে হঠাৎ করে একসময় বলা হলো যে চালের দাম বেড়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী এই সংসদেই তিনি ওই বিষয়টি দেখেই নির্দেশনা দেন। মাননীয় বাণিজ্যমন্ত্রী সহ আমরা যাই বাজারে এবং বাজারে চালের দাম স্থিতিশীল। এখানে ধান ক্রয় করা হচ্ছে, চাল ক্রয় করা হচ্ছে, যাতে কৃষক ভাইয়েরা যাতে তাদের উৎপাদন খরচ সহ যে মূল্যটি সরকার থেকে নির্ধারণ করা হয়েছে সেই মূল্যটি পায় এবং এটি সারা দেশে চলমান আছে। মাননীয় সংসদ সদস্য মহোদয়গণ এবার ওয়াকিবহাল এবং ওনারা সহযোগিতা করছেন, ওনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, ক্রিয়েটিভ অর্থনীতির উপরে জোর দেওয়া হয়েছে। আমি আমার নিজের এলাকার দুটি কথা বলবো। এখানে আঙ্গুর চাষ, অ্যাভোক্যাডোর মতো ফল, এখানে স্ট্রবেরি, এই ধরনের ফলগুলো কিন্তু চাষ হচ্ছে। মানুষকে যদি স্বস্তি দেওয়া যায়, মানুষকে যদি তাদের কাজ করার সুযোগ সৃষ্টি করে দেওয়া যায়, সকলেই কাজ করে কিন্তু দেশকে উন্নত করবে। আরেকটি বিষয়, মাননীয় স্পিকার, আমি কথা বলবো সুশাসন। এখানে কথা আসছে সকল ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, সকল ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা, সেই সাথে সকল নিয়োগ পদায়নের ক্ষেত্রে, পদোন্নতির ক্ষেত্রে সততা, দক্ষতা এবং মেধা, এটির উপরেই গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ একটি মেধাবী, সৎ এবং দক্ষ প্রশাসন ছাড়া এই বাজেট বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য সকল ক্ষেত্রে সততা এবং দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেভাবেই 17 বছরে যে প্রশাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল, সেই প্রশাসন ব্যবস্থাকে সেইভাবে গড়ে তোলা হচ্ছে এবং সরকারের যে উন্নয়ন কর্মসূচি যেটি আছে, এখানে 3 লক্ষ কোটি টাকা, 3,16,75 কোটি টাকা, এই টাকাটি যে ব্যয় হবে, সরকারের একটি টাকাও যেন অপচয় না হয়, সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ওয়াকিবহাল। একনেকের মিটিংগুলোতে থ্রেড বিয়ার ডিসকাশন হয়, মাননীয় প্রধানমন্ত্রী নিজে প্রত্যেকটা বিষয় দেখেন এবং মনিটর করেন এবং যাতে টাকাগুলো যদি সঠিকভাবে ব্যয় হয় এটা উনি নির্দেশনা দেন এবং সেটিকে কার্যকর করার জন্য সকলকে উনি সেই পরামর্শ এবং সেই মনিটরিং ব্যবস্থা জোরদার করছেন। এখন যদি এই টাকা সঠিকভাবে ব্যয় হয় তাহলে এটি মানুষের আয় এবং এই আয় থেকেই আয় যত বেশি হবে ততই কর্মসংস্থান বাড়বে, কর্মসংস্থান বাড়লে আয় বাড়বে, আয় বাড়লে বিনিয়োগ বাড়বে। অর্থনৈতিক যে সার্কেল, এই সার্কেল অনুযায়ী দেশের আমরা এই উন্নত দেশের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো। মাননীয় স্পিকার, আমার সময় শেষ। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পরবর্তী বক্তা জনাব শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট 3, আপনার সময় 8 মিনিট। অনুপস্থিত। মোহাম্মদ নুরুল ইসলাম, ভোলা 4, নেই। জনাব আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী 1, আপনার সময় 8 মিনিট।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই বলতে চাই, আমাদের লিডার, আমাদের প্রধানমন্ত্রী, উনি যে এখন মালয়েশিয়া এবং চায়না থেকে আসলেন, বিশেষ করে চায়নার কথা বলছি আমি, হিজ চায়না ভিজিট বাই অল স্ট্যান্ডার্ড ইজ এ হাই ভোল্টেজ ভিজিট। এবং ওখানে নেতৃবৃন্দের সঙ্গে, বিশেষ করে মিস্টার শি জিনপিংয়ের সঙ্গে ওনার যে আলাপ আলোচনা হয়েছে, যা আমরা টিভিতে দেখেছি, ট্রুলি ড্যাজলিং ডিসকাশন। এবং সেই জন্য দেশবাসীর পক্ষ থেকে, হাউজের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং উই গিভ হিম এ হিরোজ ওয়েলকাম। এদেশের জনগণের মধ্যে যারা সবচেয়ে বেশি খুশি হয়েছে, তার মধ্যে আমি একজন। মাননীয় স্পিকার, আমি চায়নাতে গিয়েছিলাম প্রথমবার আমার জীবনে 1966-এ, আর বর্তমানে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের আমি প্রেসিডেন্ট। আই এম ভেরি ভেরি প্রাউড অফ দিস ভিজিট। মাননীয় স্পিকার, আমি স্মরণ করতে চাই মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মা তথা আপসী নেত্রী ম্যাডাম খালেদা জিয়া, ওনাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি মাগফিরাত কামনা করছি ৭১-এর শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য এবং ২৪-এর জুলাই যোদ্ধাদের জন্য। আর যারা এখন হসপিটালে অসুস্থ আছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আমি তাদের সুস্থতা কামনা করছি। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাকে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ দিচ্ছি আমার এলাকার জনগণ, আবাল বৃদ্ধ বনিতা, যারা ১ লক্ষ ভোটের ব্যবধানে ধানের শেষকে জিতিয়ে আমাকে এখানে এই সংসদে তাদের কথা বলার জন্য পাঠিয়েছে। এই সংসদ হলো সেই সংসদ, অনন্য সংসদ, যেখানে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এখানে এমন কেউ নয় যে অত্যাচারিত হয় না, নির্যাতিত হয় নাই। আমাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা, গ্রেপ্তার, হাজত, কারাবাস, গুম, আয়নাঘর ও ফাঁসির আসামি হয়ে আমরা এখানে আসছি। এবং এখানে যারা আছেন, আমার মনে হয় বাংলাদেশের জনগণের কাছে তারা সবাই হিরো। এবং ভালো করে যদি আমার চারদিকে তাকাই, তাহলে বলতে পারি যে এই হাউস এখন ইজ এ গ্যাদারিং অফ ইগলস। ইগল। এবং এই দেশ বাংলাদেশ, যাতে ট্রুলি বলা যায় সেন্টার অফ গ্র্যাভিটি অফ সাউথ এশিয়া। মাননীয় স্পিকার, এই সরকারের বয়স রাফলি 4 মাস। এই 4 মাসে যে কথা বলে নখের কালি শুকায় নাই, নখের কালি শুকানোর আগেই এই সরকার কাবিখা, কাবিটা, টিআর, ভিজিএফ এর বরাদ্দ দিয়েছেন। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডার জন্য অর্থ, ইমাম, মুয়াজ্জিম, ঠাকুর, পাদ্রী, ভান্তের জন্য ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারপরে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মৌকুফ, সারি, টিউবওয়েল, যা গত ৫-৫০ বছরে কোনো সরকার দেয় নাই অথবা দিতে পারে নাই।
মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের ব্রিলিয়ান্ট ফাইন্যান্স মিনিস্টারকে, জনাব অয়ন খসরু মাহমুদ চৌধুরীকে, যিনি আমাদের প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিগত ফ্যাসিস্ট সরকার দ্বারা টোটালি ডিস্ট্রয়েড এবং বিধ্বস্ত অর্থনীতির উপর দাঁড় করিয়েছেন এই 234 পৃষ্ঠার 9,38,000 কোটি টাকার দুঃসাহসী গগনস্পর্শী বাজেট। আপনাকে ধন্যবাদ। এই সময়ের মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছিল, আমেরিকা, ইসরায়েল, ইরান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছিল। এই ধ্বংসলীলা চলা সত্ত্বেও এই সময়োপযোগী যুগান্তকারী দুঃসাহসিক বাজেট প্রদান করার জন্য অর্থমন্ত্রীকে স্যালুট। মাননীয় স্পিকার, এই বাজেট শিশু বান্ধব বাজেট। আই এম রানিং শর্ট অফ টাইম, আমাকে কাট ডাউন করতে হবে, আমি এলাকার কথা বলতে হবে। মাননীয় স্পিকার, দক্ষিণ অঞ্চল, বিশেষ করে পটুখালী অনুন্নত এলাকা, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই এলাকার উন্নয়নের জন্য সেই পটুখালী ডিস্ট্রিক্টে তার নিজের জেলা উনি ডিক্লেয়ার করেছিলেন, এবং তারপরে ম্যাডাম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশের 64টা জেলায় অনেক জেলায় উনি যেতে পারেননি, কিন্তু পটুখালীতে উনি তিনবার গিয়েছিলেন, এবং পটুখালীর উন্নয়নের জন্য উনি কখনো কোনো বাজেটে না বলেন নাই। আমরা অত্যন্ত কৃতজ্ঞ। যাই হোক, উন্নয়নের জন্য যে কথাগুলো আমি বলবো, সময় খুব কম, সেজন্য আমি একটু তাড়াতাড়ি পড়ে যাচ্ছি। পটুখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ, পটুখালী ইপিজেডকে কার্যকরীকরণ, 250 বেড হসপিটালকে 500-তে উন্নীতকরণ, লাইট প্যাসেঞ্জার বা হেলিকপ্টারের জন্য পটুখালী অথবা কলাপাড়ায় রানওয়ে করা, ইঞ্জিনিয়ারিং কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মহিলা ক্যাডেট কলেজ, পটুখালী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে আন্তর্জাতিক মাত্রায় উন্নতিকরণ, মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ, সন্ত্রাস নির্মূলে কার্যকর পদক্ষেপ, আইন শৃঙ্খলার জন্য প্রয়োজনীয় পুলিশ ফাঁড়ি, আধুনিক পার্ক, গৃহহীনদের জন্য আবাসনের ব্যবস্থা, মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস, ছোট্টমণি নিবাস, ডে কেয়ার সেন্টার, তরুণদের জন্য যুব উন্নয়ন প্রকল্প, প্রবীণ নিবাস, ওল্ড হোম, বেকার সমস্যার সমাধান, নদী ভাঙ্গনের সমস্যার সমাধান, স্কুল, কলেজ, মাদ্রাসা। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সংসদ নেতা, আপনি সংসদ কক্ষে প্রবেশ করার কিছুক্ষণ আগে এই সংসদের সকল সদস্য, সরকারি দল এবং বিরোধী দল থেকে বক্তব্যের মাধ্যমে একটি প্রস্তাব পাশ করেছে, আপনাকে ধন্যবাদ জানিয়ে। আপনার সাম্প্রতিক মালয়েশিয়া এবং চীন সফরের ফলে দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে বলে সবাই অভিমত ব্যক্ত করেছে, এবং বাংলাদেশের অর্থনীতিকে, পররাষ্ট্রনীতিকে এক নূতন দিগন্ত সূচনা করেছেন আপনি এই সফরের মাধ্যমে। সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই সংসদের পক্ষ থেকে। ওয়েলকাম ব্যাক টু দিস পার্লামেন্ট। আপনি কিছু বলতে চাচ্ছেন? জি মাননীয় স্পিকার, আমি কিছু কথা বলতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, যে বিষয়ের উপরে আমাকে ধন্যবাদ জানানো হয়েছে এই সংসদের পক্ষ থেকে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। মানে স্পিকার, এখানে মূল বিষয় এটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এখানে
মাননীয় স্পিকার, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি এই দেশের মানুষের অর্জন মাননীয় স্পিকার। তবে মাননীয় স্পিকার, যেহেতু সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধী দলীয় নেতা, উনিও উৎসাহ প্রদান করেছেন দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য, সেজন্য আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল সদস্য, বিরোধী দলীয় নেতা সহ সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সবাইকে ধন্যবাদ।